উফ কি জ্বালা! কোন শালা এই সাত সকালে বিরক্ত করে! দূর! ঘুমো ঘুমো চোখে ফোন রিসিভ করলো পাথর। এই কে রে? আবার সাদের ঘুম নষ্ট করিস? আর কি কোনো কাজ নেই তোদের? হ্যাঁ, আমাকে কেন এত ডিস্টার্ব করা লাগবে তোদের? আরে রাগ তো ডিস্টার্ব, কয়টা বাজে খেয়াল আছে? 12টা বেজে গেছে অলরেডি। আমরা সবাই স্কুলে চলে আসছি আর উনি নবাবের মতো নাক ডাকছে। ফালতু কথা বাদ দে, আমি মোটেও নাক ডাকি না। আর 12টা বেজে গেছে, তোরা আমাকে এখন ফোন দিচ্ছিস কেন? আরো আগে কি হাতে পোকা ধরছিল? জি না স্যার, একটু ভুল বলছেন। আমরা আপনাকে বিগত 1 ঘন্টা যাবৎ ফোন করছি, আপনার তো হুঁশই নেই। অবশেষে বোধহয় আন্টির ডাকে ঘুম হালকা হলো আর সাহেব আমাদের ফোন ধরলেন। হয়েছে, বেশি বকিস, ফোন রাখ, আমি 10 মিনিটে আসতেছি। ফোন রেখে ওয়াশরুমে চলে গেল পাথর ফ্রেশ হতে। এই ফাঁকে পরিচয়টা দেওয়া যাক। আমি পাথর মেহবুব, সন অফ হাসান মেহবুব অ্যান্ড সালমা মেহবুব। ছোট একটা ভাই আছে, ফারহান মেহবুব। আমি তো এসএসসি এক্সাম দিব, জানিনি সবাই। আর ছোট ভাই ক্লাস 7-এ পড়ে, আর ও রেজাল্ট দিবে আজ। যাদের সাথে কথা বললাম ওরা আমার ফ্রেন্ড রকি, রবি, সাইফুল, সিফাত। পাথর ফ্রেশ হয়ে বের হয়ে মাকে ডাকতে লাগলো। মম, মম কই তুমি? এই তো তোমার ঘুম ভাঙলো, তাহলে বসো, নাস্তা দিচ্ছি। না মম, অনেক লেট হয়ে গেছে, এখন খাবো না। ফারহান কোথায়? ও তোমার বাবার সাথে চলে গেছে। আচ্ছা, আমি আসছি তাহলে। হালকা কিছু খেয়ে যাও। না মম, এখন একটু সময় নেই, সবাই আমার জন্য অপেক্ষা করছে, বাইরে খেয়ে নিব। বাই। ওকে, সাবধানে যেও। 15 মিনিট স্কুলে চলে আসলো পাথর। গিয়ে দেখে ফারহান দাঁড়িয়ে। কি হয়েছে? রেজাল্ট দিল, কেমন করছো? ফারহান মাথা নেড়ে না করলো। তাহলে দাঁড়িয়ে আছো কেন এখানে? যাও রেজাল্ট নিয়ে আমার কাছে এসো, একসাথে বাসায় ফিরবো। ফারহান চলে গেল। ফারহানের সাথে কথা শেষ করে ফ্রেন্ডদের কাছে গেল। হাই গাইস। এসেছেন নবাব, রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তোরটার কি দেখবো, বরাবরের মতো এবারও ফার্স্ট। কিছুক্ষণ বাদে ওদের ক্লাসের একটা মেয়ে এলো। ওকে দেখে রকি বলল, এসেছে ভাই তোর নায়িকা। আরে রাখ তোর নায়িকা, এর আমার সহ্য হয় না জানিস না। উফ, এখন ঢং শুরু হয়ে যাবে। পাথর হাসার চেষ্টা করে বলল, আরে মাহি, তুমি এখানে? তোমার রেজাল্ট দেখছো, কি করছো? হ্যাঁ মাহি, বুঝে তো, আমরাও তোমাকে অনেক ভালোবাসি। আহ মাহি, তুমি কেন আসছো এখানে? যাও তোমার ফ্রেন্ডদের কাছে, এত ছেলেদের মাঝে কি? মাহি শোনো, পাথরের সিনিয়র মেয়ে পছন্দ, সেম না, সো তোমার বিল নেই। ও বড় আপুদের সাথে প্রেম করে, বুঝলা? ওহ স্টপ গাইস, কি শুরু করেছিস তোরা? এত ফাইজলামো আসে কোথা থেকে? সামনে পরীক্ষা, কোনো চিন্তাই নাই দেখছি তোদের। আর মাহি, তুমি এবার প্লিজ এসো, আমার পিস পিস ঘোরাও বন্ধ করো দয়া করে। ওদের সাথে কথা বলে চলে আসলো। পাথর যতক্ষণ থাকবে এই মাহিটাও জ্বালিয়ে খাবে। যাই, স্যারের সাথে কথা বলে আসি, এটাই ভালো হবে। পাথরও স্যারের সাথে কথা বলছে, হঠাৎই ওর চোখ যায় বাইরে। নুরি, নামও, চলে এসেছি। গাড়ি নিয়ে ভিতরে যাও, এখানেই নামবো নাকি? গাড়ি নিয়ে কি ঢুকতে দিবে? দিবে না কেন, দিবে। দারোয়ান চাচাকে বলো। আচ্ছা বলে দেখি, করিম চাচা। আরে নূর মামুনি যে, এতদিন পরে মনে পড়লো আমাদের কথা। কি যে বলো চাচা, তোমাদের কথা সব সময়ই মনে পড়ে, কিন্তু ব্যস্ততার জন্য আসা হয়ে ওঠে না। হ্যাঁ সেই, তোমরা ব্যস্ত মানুষ। এভাবে বলো না চাচা, পড়াশোনা নিয়ে আমি একটু বেশি সিরিয়াস, তা তো জানোই। এই যে এখন ছোট বোনও এই স্কুলে পড়ে, আসবো এখন থেকে। আচ্ছা মা, আসবে কিন্তু, তোমাদের অনেক মনে পড়ে। আসবো চাচা, এখন গেটটা খুলো, ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি আসো, আমি গেট খুলে দিচ্ছি। ধন্যবাদ চাচা। পাথর এতক্ষণ স্যারের সাথে কথা বলছিল আর জানালা দিয়ে বাইরে নূরকেই দেখছিল। ওদের ভেতরে আসতে দেখে পাথরও তাড়াতাড়ি বাইরে আসলো। এসে ওর বন্ধুদের দিকে তাকিয়ে দেখে সবাই নূরের দিকে তাকিয়ে আছে। ওর রাগ হলো। এই তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? ওর দিকে আর তাকাবি না।
কেন তাকাবো না? কি সুন্দর দেখতে। কি বললি আবার বল। এবার সবার হুঁশ ফিরল। পাথরের দিকে তাকাতেই ওরা হতভম্ব। রাগে চোখ লাল হয়ে গেছে ওর। কিরে, কি হয়েছে? রাগ করছিস কেন? তো কি করব, যেভাবে মেয়েদের দিকে তাকিয়েছিল মনে হয় জীবনেও মেয়ে দেখিসনি। নুরি এসো, দেরি হয়ে গেল বোধহয় খুব। নূর নুরির হাত ধরে হাঁটছে। এর মধ্যে নুরির ফ্রেন্ড নুহা এসে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। তারপর নুরিকে নিয়ে যেতে চাইলো। আচ্ছা সাবধানে, আর হ্যাঁ, রেজাল্ট নিয়ে সোজা আমার কাছে আসবা। আমি ততক্ষণে স্যারের সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে আপু, বাই। ওরা চলে গেল আর নূর স্যারকে খুঁজতে লাগলো। ইদানিং এত গরম পড়েছে না, স্যার কই আছে আবার কে জানে। কাউকে একটা জিজ্ঞাসা করতে পারলে ভালো হতো। এই নুহা, রেজাল্ট দিবে কখন? আমি কি জানি নাকি? তুই যেখানে আমিও সেখানে। চল আইসক্রিম খাই। তুই খা, আমি খাবো না, একটু আগেই খেয়েছি। আচ্ছা চল তাহলে রেজাল্টের পরেই খাবো। দুই বান্ধবী কথা বলতে বলতেই হাঁটছিল। হঠাৎ সামনে আসলো ফারহান। এই নুরি, এত দেরি করলে কেন? জানো তোমার জন্য সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, আর তুমি এলে এত সময় পরে। তোমাকে দাঁড়িয়ে থাকতে কে বলেছে ফারহান? তোমার জন্যই তো ছিলাম। এই তোমার বয়স কত? হঠাৎ নুরির এমন কথায় ফারহান হতবাক। আমতা করে বলল, কত আবার? 13। তোমার 13 বছর বয়স, আর আমার কত জানো? নুরি কি বলতে চাইছে কিছুই বুঝতে পারল না ফারহান, শুধু বোকা চোখে তাকিয়ে আছে। নুরিতা দেখে বলল, জানো না তো আমার বয়স 13.5, মানে তোমার থেকে আমি 6 মাসের বড়। আর তুমি আমার পিছনে এমন আঠার মতো লেগে থাকো, লজ্জা করে না? ও এই ব্যাপার, এখানে লজ্জার কি হলো? 6 মাসই তো। এই এমন কি ব্যাপার? আর আমরা তো এক ক্লাসেই পড়ি। হায় আল্লাহ, তোমাকে বোঝানো আমার কাম্য না। এইটুকু বয়সে প্রেম করতে চাও? চিচি। প্রেম করতে চাই কে বলো? তাহলে কি চাও? ভালোবাসতে চাই। ও আল্লাহ, এই নুহা দেখ, হাদারাম বলে কি তুমি ভালোবাসা তা কি বুঝো? হ্যাঁ, পড়াশোনা করো, বুঝলা? কাজে দিবে তাতে। তা তো করি, আর কত করব? উফ, সরো তো, তুমি বিরক্ত করবে না একদম। না সরবো না, আরো কথা বলবো। হারান, বেশি বেশি করছো কিন্তু। আমি কিন্তু টিচারের কাছে তোমার নামে বিচার দেব। দিলে দিবে, আমি কি ভয় পাই? এই বলে নুরি চলে আসলো ওর ক্লাসে। পাথর, কি হয়েছে? চিল্লাছিস কেন? আবে শালা, পিছনে তো দেখ। পিছে ঘুরতেই পাথর থ বনে গেল। মেয়েটা তো এদিকেই আসছে। আয় হাই, কি রূপ! ফর্সা গোলগাল চেহারায় কোমর অব্দি চুলের সাথে কালো গাউনটা কি সুন্দর মানিয়েছে। কি সুন্দর হাত নেড়ে নেড়ে কথা বলছে। এত সুন্দর মেয়ে আসলেই হয়? কাকে যে জিজ্ঞাসা করি? হ্যাঁ, সামনে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, ওদের জিজ্ঞেস করি। ওরা বোধহয় স্কুলেরই ছাত্র। হাই গাইস, কি ব্যাপার? এই ছেলেটা এভাবে তাকিয়ে আছে কেন? দেখতে তো মাশাল্লাহ, তবে আমার থেকে একটু লম্বা বটে। এই যে এক্সকিউজ মি, হেই, এভাবে হা করে কি দেখছো? এই যে দুনিয়াতে কি আছো? হ্যাঁ হ্যাঁ, জি কি বলুন। শিপন স্যার কোথায় একটু বলবে? আসলে অনেকদিন পর স্কুলে আসা হলো, স্যার কোথায় খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ, সোজা গিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় পাবেন। ওকে, ধন্যবাদ। পাথর এখনো ও যাওয়ার দিকে তাকিয়ে আছে। মনে মনে ঘন্টি বেজে গেছে। এই মুহূর্তে একটাই গান বাজছে মাথায়। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। চলে গেছে দোস্ত, আর কত ড্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকবি? ইয়ে মানে, যা কি বলিস, তাকায় থাকবো কেন? তাকাই নাই তো। বুঝি বুঝি, সবই বুঝি। বন্ধু আমার দেওয়ানা হয়ে গেছে, এই বুঝি। সবই যখন বুঝিস, মেয়েটাকে খুঁজে বের কর। ওকে দোস্ত, খবর পেয়ে যাবি। কিন্তু মেয়েটাকে আগে কোথায় জানি দেখেছি লাগে। সত্যি? কই দেখছিস? বল বল। মনে করতে পারছি না, দাঁড়া একটু ভাবে নেই। ভাবতে থাক তুই। হ্যাঁ, মনে পড়েছে। এটা তো মায়া আপুর বেস্ট ফ্রেন্ড। আপুর সাথেই দেখেছি, আমাদের 2 বছরের সিনিয়র। তোর কাজিন মায়া আপুর ফ্রেন্ড? হ্যাঁ, ওকে, আই সি। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে আমার মিষ্টি মেয়ে যে, এতদিন পরে মনে পড়লো এই বাবাটার কথা। সরি স্যার, পরীক্ষা, তারপর অ্যাডমিশন সব মিলিয়ে
একটু ব্যস্ত ছিলাম তাই আসা হয়নি, কিন্তু আপনাকে বলিনি একটুও। আর বাবা তো আসে মাঝে মাঝেই। হ্যাঁ, তোমার বাবার সাথে কথা হয়, নুরিকে দেখতেও আসে। নুরিও তোমার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যদিও তোমার থেকে একটু ফাজিল, তবে তুমিও কম ছিলে না। নূর লজ্জায় মাথা নিচু করে মুচকি হাসলো, আর স্যার তা দেখে শব্দ করেই হাসলো। ইস, কি লজ্জা! স্যার ওর লজ্জা পাওয়া দেখে প্রসঙ্গ পাল্টে বললেন, তা কোথায় অ্যাডমিশন নিছো? জি স্যার, জাবিতে। মাশাল্লাহ, খুব খুশি হলাম। এর মধ্যে নুরি হাঁপাতে হাঁপাতে এসে বলল, আপু আমি ফার্স্ট হয়েছি। পরক্ষণে স্যারকে দেখে সালাম দিয়ে বলল, সরি স্যার। নূর আর স্যার দুজনেই হাসলো ওর কাণ্ড দেখে। আজ তবে আসি স্যার, বাসায় যাবেন কিন্তু। যাও মা, তুমিও এসো মাঝে মাঝে। জি আসবো, আল্লাহ হাফেজ। স্যারকে বিদায় দিয়ে নুরিকে নিয়ে নিচে নামতে নামতে বলল, এই যে এখানে, তুমি জানলে কি করে? আর বলো না, তোমাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান। তারপর তো পাথর ভাইয়া বললো তুমি এখানে। এই পাথরকে? আমাদের স্কুলের সবচেয়ে স্মার্ট ছেলে, এবার এসএসসি এক্সাম দিবে। নূর ছোট করে বলল। ওহ। নিচে নামতে নামতে আবার ওই ছেলেগুলোর সাথে দেখা। এমা, এখনো তাকিয়ে আছে, চোখে কি সমস্যা নাকি এই ছেলের? এই আপু, এই এই কি হয়েছে, এভাবে ফিসফিস করছো কেন? ওই যে ওইটা পাথর ভাইয়া। এটা তো সেই ছেলেটা। দেখছো আপু কি সুন্দর, পাথর ভাইয়া তো আমার ক্রাশ। নুরির কথা শুনে চোখগুলো অটোমেটিক বড় বড় হয়ে গেল। এই নুরি, এদিকে আয় তো। কিরে, এই ছেলে তোকে ডাকে কেন? আমি কি জানি। আচ্ছা আপু, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি শুনে আসি। আর হ্যাঁ, আজকে আমাকে নিয়ে ঘুরবে, কিন্তু মনে আছে তো? হ্যাঁ আছে, তুই তাড়াতাড়ি আসবি। কি বলে শুনে, আমি গাড়ি ঘুরাচ্ছি। ওকে, এই যাবো, আসবো। তারপর নুরি পাথরের কাছে গিয়ে বলল, হ্যাঁ ভাইয়ারা বলো, কি বলবে? আচ্ছা নুরি, তোমার সাথে উনিকে? ওটা আমার আপু তো। তোমার আপন বোন? এটা কেমন কথা ভাইয়া, বোন আবার পর হয় নাকি? না, কাজিনও তো হতে পারে, তাই বললাম। না না, আমার নানুর মেয়ের জামাইয়ের বউয়ের পেটের আপন মেয়ে, আর আমার আপন বোন। হ্যাঁ না হ্যাঁ। ওরে ফাজিল, বড় ভাইদের সাথে ফাইজলামো। আরো কিছু বলতে যাবে তখনই গাড়ির হর্ন। এই নুরি, কাম ফার্স্ট, লেট হচ্ছে। ওকে ভাইয়া, আমি এখন আসি, না হয় আপু রেগে যাবে। আল্লাহ হাফেজ। ওদের গাড়ি না যাওয়া অব্দি তাকিয়ে রইল পাথর। এই মেয়ে নুরির বোন, ইস, আরো আগে কেন দেখলাম না? কিন্তু নুরির সাথে তেমন কোনো মিলই নাই। এই ভাইয়া ভাইয়া। ফারহানের ডাকে হুঁশ ফিরল পাথরের। ইস, কত কি ভাবছিল সে, দিল ভাবনার 12টা বাজিয়ে। বল, তোর রেজাল্ট তো দিচ্ছে। হ্যাঁ, আমি প্রথম হয়েছি। খুবই ভালো আমার ভাই, তুই প্রথম না হলে দিতাম আচ্ছা মতো। ভাইয়া জানো, নুরিও প্রথম হয়েছে। ফারহানের কথায় ওর দিকে তাকাতেই দেখে ভাই ওর লজ্জায় লাল হয়ে গেছে। কি রে, ব্যাপার কি? নুরি ফার্স্ট হয়েছে তো কি হয়েছে? আর ও তো ভালো স্টুডেন্ট, ফার্স্ট হওয়ারই কথা। ইয়ে মানে হ্যাঁ তো, ও খুব ভালো, আর কি সুন্দর দেখলে, শুধু দেখতে ইচ্ছে করে। ফারহানের কথা শুনে পাথরের ফ্রেন্ডরা সহ পাথরও তাকিয়ে রইল ওর দিকে। সিফাত তো বলেই উঠল, কি হে ছোট ভাই, সামথিং সামথিং? ফারহান আমতা আমতা করে বলল, না না, তেমন কিছু না, ওই বললাম আর কি। আসলে কি হয়েছে, আমি না। হ্যাঁ, তুই নাকি? আমি নুরিকে পছন্দ করি ভাইয়া। কি? হ্যাঁ, মানে শুধু আমিই করি, ও আমাকে পাত্তাও দেয় না। আহারে বেচারা, আমরা এখনো একটা মেয়ে পটাইতে পারলাম না, আর তুই এইটুকু বয়সে মেয়ের প্রেমে পড়েছিস? আহা সিফাত ভাইয়া, প্রেমের কোনো বয়স নেই গো, ওটা হয়ে যায়। ও তাই বুঝি, এটা হয়ে যায়, এত বুঝিস? আচ্ছা, তো নুরি তোকে কেন পাত্তা দেয় না? কি সুন্দর তুই, এমন সুন্দর স্মার্ট ছেলে কেউ অবহেলা করে? হ্যাঁ তাই তো, এই যে তোমরা বুঝেছো কিন্তু ও বুঝে না। আচ্ছা বলো, আমি না হয় ওর থেকে মাত্র 6 মাসের ছোট, তাতে কি হয়েছে? আমার তো 1 ক্লাসেই পড়ি, বলো। আমি ওর ছোট বলে আমার সাথে প্রেম করবে না, এটা কি ঠিক? হ্যাঁ, তুইও জুনিয়র? বাহ বাহ, তোদের দুই ভাইয়ের কত মিল। এক পরিবারের দুই বোনকে দুই ভাই পছন্দ করে বসে আছে, আবার নাকি দুজনই জুনিয়র। তোদের তো নোবেল দেওয়া উচিত।
কি বলো ভাইয়া নূর আপুকে? এই চুপ কর। আর তোরাও বলিহারি, ছোট ভাইয়ের সামনে কি শুরু করছিস? এই ফারহান, চল বাসায় যাই। আর সত্যি তো, তুই এখন কত ছোট, আগে বড় হ। বড় ভাইয়ের সামনে প্রেমের কথা বলিস, লজ্জা করে না? চল এখন বাসায় যাই। বাই। তোরাও বাসায় যা। ওদের বাই বলে পাথর আর ফারহানকে নিয়ে চলে আসলো। আপু অনেক ঘুরেছি, চলো বাসায় যাই, অনেক ঘুম পাচ্ছে আমার। চল, আমারও অনেক টায়ার্ড লাগছে। দুই বোন ঘোরাঘুরি করে বাসায় চলে আসলো। বাসায় এসেই ফ্রেশ হয়ে বিছানায়। এত ক্লান্ত লাগছে, অসাড় হওয়ার শরীরটাকে বিছানায় এলিয়ে দিতেই ঘুমের দেশে চলে গেল নূর। সকালে আজানের মিষ্টি ধ্বনিতে ঘুম ভাঙল নূরের। আড়মোড়ে হাই তুলে উঠে বসলো। হাতড়ে ফোনটাকে হাতে নিয়ে দেখে 4:30 বাজে। বাবা, কত ঘুমিয়েছি, আমাকে কেউ ডাকলো না কেন? এক ঘুমের রাত শেষ। যাজ্ঞা, নামাজটা পড়ে ফেলি, ক্ষুধাও লাগছে খুব। ওজু করে নামাজ পড়ে চলে গেল কিচেনে। 1 কাপ কফি করে স্নিগ্ধ সকাল বিলাস করবে নূর। সবাই করে বৃষ্টি বিলাস, আর আমি করব সকাল বিলাস। আহা আহা। কফি হাতে বারান্দায় এসে দাঁড়িয়েছে নূর। ওদের ডুপ্লেক্স বাসায় নূরের রুমের বারান্দাটা বেশি বড় হওয়ার কারণও আছে। নূরের বারান্দা খুবই পছন্দের। নূরের রুম ওর কথা মতোই ডিজাইন করে বানানো, আর নিজের হাতে সাজানো। নিজের হাতের সব জিনিসই সুন্দর হয়। নূরের বারান্দাটাও সেম। এখানে আসলেই মন ভালো হয়ে যায়। বারান্দায় দাঁড়িয়ে সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত সবটাই খুব ভালোভাবে উপভোগ করা যায়। এই যে এখন নূর বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে, সকালের মিষ্টি বাতাস ছুঁয়ে যাচ্ছে সারা শরীর। কি সুন্দর অনুভূতি। আস্তে আস্তে দিনের আলো ফুটতে শুরু করেছে। মসজিদগামী মানুষেরা বাড়ি ফিরছে, কেউ বা মর্নিং ওয়াকে বের হচ্ছে। পাখিরা তাদের নিত্যদিনের কাজের জন্য ঝাঁক ধরে বের হচ্ছে কিচিরমিচির শব্দ করে। সব মিলিয়ে কি অদ্ভুত সুন্দর সকাল। রোজ রোজ এমন সকাল উপভোগ করা হয়ে ওঠে না। আসলে সকাল সব সময়ই সুন্দর হয়। আজ সকাল সকাল ঘুম ভেঙেছে পাথরের। যেহেতু উঠেই পড়েছি, একটু হেঁটে আসি। যেই ভাবা সেই কাজ। ফ্রেশ হয়ে জগিং স্যুট পরে রুম থেকে বের হলো পাথর। উদ্দেশ্য সকালের মিষ্টি বাতাস খেতে খেতে শরীর চর্চা করা। কি রে, তুই এত সকালে কই যাস? একটু হাঁটতে যাই। আমিও যাব তোমার সাথে। এই কথার মালিককে দেখতে মা ছেলে পিছু ঘুরে দেখে ফারহান। ও বাবা, তুই এত সকালে কি করিস? ঘুম ভেঙে গেছে ভাইয়া, তোমাদের কথা শুনে বাইরে এসে দেখি তুমি জগিংয়ে যাচ্ছ, তাই আমিও রেডি হয়ে আসলাম। এটা তো আসল কথা না, আসল কথা হচ্ছে নুরিকে দেখতে যাব। ও এই সময় বারান্দায় বসে পড়ে। সকালে পড়া নাকি মাথায় থাকে ভালো, রোজই যায় লুকিয়ে লুকিয়ে, আজ ভাইয়াও যাবে। আচ্ছা চল তাহলে। দুই ভাই বের হলো, উদ্দেশ্য জগিং। কি হলো আমার ছেলে দুটোর, যাদের ডেকেও ঘুম থেকে তোলা যায় না, আর আজ তারা জগিং করতে যাচ্ছে? বাবা, এত উন্নতি! এসব ভাবতে ভাবতে শায়লা মেহবুব রান্নাঘরের দিকে গেলেন। ভাইয়া ওদিকে কই যাচ্ছ? চলো এদিকে যাই। কেন, এদিকে কি আছে? এই দিকটা সুন্দর, চলো দেখবে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ ফারহান থেমে গেল। কি রে, থামলি কেন? হাঁপিয়ে গেছে, একটু জিরাই। আসলেই হাঁপিয়ে গেছে। এদিক ওদিক তাকাতেই চোখ আটকে গেল বারান্দায় দাঁড়ানো মেয়েটির দিকে। চোখ বুজে আছে, বাতাসে চুলগুলো উঠছে। কি মোহনীয় লাগছে দেখতে। একটু কাছে এগোতেই ঝটকা খেল পাথর। এটা তো নূর, একই মহল্লায় থেকেও আগে দেখিনি। এটা ওদের বাসা। কি ব্যাপার, আজ নুরি বারান্দায়ও নাই কেন? এমন সময় তো থাকেও, আজ কি হলো? ঠিক আছে তো? নুরি নেই বলে ফারহানের মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ করে ভাইয়ের দিকে তাকাতেই দেখে ওমা, তার ভাই কোথায় তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ভাইয়ের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখে নূর আর নুরিকে। নুরিকে দেখে ফারহানও হাঁ করে আছে। ঘুমের পোশাক এখনো পরা স্নিগ্ধ লাগছে খুব। দুই ভাই দুই বোনের দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। একসময় দুজনেই বলল ওয়াও। একসাথে বলাতে দুজনের চমকে একে অপরের দিকে তাকালো। আমতামতা করে ফারহান বলল, আসলে এটা নূরাপুদের বাসা। সুন্দর না বাসাটা? কি সুন্দর! ওয়াও। পাথর ভ্রু কুঁচকে ভাইয়ের দিকে তাকিয়ে আবার নূরের দিকে তাকালো। আজ সকালটা সত্যিই সুন্দর। নূরকে দেখে আরো সুন্দর হয়ে গেল। এই মেয়েকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে। নূরকে চোখ বন্ধ থাকতে দেখে নুরি ডাক দিল, আপি। নুরি ডাকে এক প্রকার লাফিয়ে বলল, কে কে? আরে আমি নুরি, আর কে হবে? ও তুই? তা এত সকালে আমার রুমে কি? আসলে একটা অঙ্ক বুঝতেছি না, বুঝাই দাও। কাল মাত্র তো রেজাল্ট দিল, আজই পড়া নিয়ে বসে গেছিস? যাক, ভালো লাগলো।
চল বুঝিয়ে দিচ্ছি। ওরা রুমে ফিরতে যাবে তখনই চোখ গেল পাথরের দিকে। এই নুরি, হ্যাঁ বলো। এটা সেই ছেলে না? কোন ছেলে? আরে সামনে দেখ। সামনে তাকাতেই ফারহানকে দেখে নুরির চোখ কপালে। এই ছেলেটা আজ আবার এসেছে, সাথে আবার ভাইকে নিয়ে। উফ, অসহ্য। ও, ওটা পাথর ভাইয়াই। এখানে কি করে আর তাকিয়ে আছে কেন? জানি না, চলো আমাকে অঙ্ক বোঝাবে। হ্যাঁ চলো। নূর কফির মগটা নিয়ে রুমে চলে গেল। ওর যাওয়ার পথে পাথরের দৃষ্টি নড়ল, ওর সাথে সাথেই বলল, চল বাসায় যাই। তারপর বাড়ির পথে হাঁটা ধরল। পাথর চলে যাওয়ার পরই ফারহান নুরিকে হাত নাড়িয়ে হাই বলল। নুরি রাগ দেখিয়ে বলল, এখানে কি? তোমাকে দেখতে এসেছি। এই নুরি কই, আয় তাড়াতাড়ি। বোনের ডাকে এক ছুটে রুমে চলে গেল। এই ফারহান, কি করিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? আয় বলছি। হ্যাঁ হ্যাঁ চলো। দুই ভাই হাঁটতে হাঁটতে বাসায় এসে পড়েছে। পাথর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। ভাইয়ের যাওয়া দেখে ফারহানও চলে গেল রুমে। কেটে গেছে এক সপ্তাহ। 1.5 মাস পরে এসএসসি পরীক্ষা। খুবই ব্যস্ত সময় পার করছে পাথর। জীবনের গুরুত্বপূর্ণ একটা ধাপের প্রথম পর্যায়ে এসে পৌঁছেছে তারা। কোনোভাবেই হেলাফেলা করা যাবে না। যেহেতু কিছুদিন পরে বোর্ড পরীক্ষা, তাই স্কুলেও তেমন যেতে হয় না, বাসায় থেকেই প্রস্তুতি নিচ্ছে সবাই। সকাল 7টা, কেমিস্ট্রি বই নিয়ে বসেছে পাথর। এই একটা সাবজেক্ট তার কাছে খুবই বিরক্তি লাগে। এত এত বিক্রিয়া আর অঙ্ক, মাথা ধরে যায়। 8 ঘন্টা যাবৎ ভালো পড়ছিল সে, কিন্তু বিপত্তি বাঁধলো অঙ্ক করতে গিয়ে। কিছুতেই বিক্রিয়া মেলাতে পারছে না। উফ, কি যন্ত্রণা! কিভাবে হবে এটা? পাথর কি হয়েছে বাবা? এভাবে মাথা ধরে বসে আছো কেন? মায়ের কথা শুনে চোখ তুলে তাকালো সে। হাতে কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। তেমন কিছু না মম, অঙ্ক মেলাতে পারছি না তাই। কফি এনে ভালোই করেছো, মাথাটা ধরেছে খুব। কফির মগটা ছেলের হাতে ধরিয়ে দিয়ে পাশে বসলো পাথরের মা। ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, এত চাপ নিচ্ছ কেন? শান্ত হয়ে করো, মিলবে। সকাল সকাল পাথর পড়তে বসে জেনে কফি নিয়ে এসেছিল সে। এসে দেখে তার পুত্র মাথায় হাত দিয়ে বসে আছে, বইয়ের দিকে তাকিয়ে। কফির মগে চুমুক দিতে দিতে বলল, অনেকবার ট্রাই করেছি মম, হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় স্কুলে যাও, টিচারের কাছ থেকে বুঝে এসো। কফির মগটা পাশে রেখে বলল, ঠিক বলছো তুমি। ইস, এতক্ষণ কেন মাথায় আসেনি? টিচারের কাছে গেলেই তো হয়ে যায়। উফ মম, ইউ আর ব্রিলিয়েন্ট। তুমি এত সহজে সমস্যার সমাধান করো না। পাগল ছেলে, আমি তো মা, তোমাদের সমস্যা তো আমাকে সমাধান করতে হবে। ধন্যবাদ বম, অ্যান্ড লাভ ইউ। 10টা বাজে। স্কুলে এসে বসে আছে পাথর। স্যার একটা দরকারি কাজে বাইরে গেছে, আসলেই বুঝিয়ে দিবে। অন্যদের ক্লাসও অলরেডি শুরু হয়ে গেছে। হঠাৎ ওর চোখ যায় 7-এর ক্লাসে জানালার পাশে নুরি বসে পড়া শুনছে। নুরিকে দেখে নূরের কথা মনে পড়ল পাথরের। অনেকদিন দেখা হয় না, পড়ার এত চাপ, সবই পারে, আবার মনে হয় কিছুই পারে না। পরীক্ষাটা ভালোই ভালোই শেষ হলে বাঁচে। স্যার আসলো আরো 15 মিনিট পরে। পাথর স্যারকে সালাম দিয়ে তার সমস্যাগুলো বলল। স্যারও সুন্দর করে বুঝিয়ে দিল। পাথর, আমার মনে হয় তোমার এই কিছুদিনের জন্য একজন ভালো টিউটর দরকার। আমি তো অলরেডি 4 জনের কাছে পড়ছি। শুধু পড়লেই তো হবে না, বুঝতে হবে সুন্দর মতো। জি স্যার, তাহলে আপনি পড়ান স্যার প্লিজ এই কয়দিন। আমি তোমাকে পড়াতে পারতাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু জানোই তো সারাদিন স্কুলে থাকতে হয়। এখানে 2টা ব্যাচ পড়াই, আবার বাসাও অনেক দূরে, বুঝতে পারছো তো? জি স্যার। তবে তোমাকে আমি একজনের কথা বলতে পারি যে তোমাকে সুন্দর করে পড়াবে। যদিও রাজি হবে কিনা জানি না, তবে তুমি যদি পড়তে চাও আমি বলে দিব। আশা করি আমার কথা রাখবে। আমি রাজি, আপনি বলে দেন। ও কিন্তু মেয়ে, এবার ভার্সিটিতে ভর্তি হয়েছে। আপত্তি নেই তো তোমার? তোমার মাও বলেছিল তোমার একজন টিউটর দরকার। তুমি চাইলে ওদের বাসায় থেকেই পড়তে পারো। মেয়ে শুনে একটু থমকালো। পাথর পরক্ষণেই ভাবল, আমার পড়া হলেই চলে, মেয়ে তাতে কি? আমার কোনো আপত্তি নেই, আপনি বলে দেন স্যার। আমি যত তাড়াতাড়ি সম্ভব পড়া শুরু করতে চাই, পরীক্ষাও তো বেশি দিন নেই। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে তোমাকে জানাবো রাতে। এখন বাসায় গিয়ে পড়ো। ঠিক আছে, আসছি তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। সন্ধে 7টা। ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে আসতেই নূর দেখে শিপন স্যার বাসায়। বাবা মা বোনের সাথে চা নাস্তা খেতে খেতে আড্ডা দিচ্ছে। নূরকে দেখেই বলল,
এই তো নূরমা এসে গেছে, আসো আমার পাশে বসো তো একটু, তোমার অপেক্ষাতেই ছিলাম। নোরা স্যারকে সালাম জানিয়ে পাশে বসলো। স্যার ওদের সবার দিকে তাকিয়ে বলল, একটা কথা বলতেই এসেছি। নূর সহ বাবা মা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে। স্যার কোনো ভনিতা না করেই বলল, আসলে নূরমা আপাতত তো তুমি একটু ফ্রি আছো, তো সামনে তো এসএসসি পরীক্ষা, জানোই আমার খুব পছন্দের একজন স্টুডেন্ট আছে, ও পরীক্ষা দিবে, কিন্তু সমস্যা হচ্ছে ওর কেমিস্ট্রিতে একটু সমস্যা হচ্ছে, ওকে নিয়েই আমাদের অনেক আশা। এখন পরীক্ষার আগেই যদি প্রবলেম হয়, বুঝোই তো কি একটা ঝামেলায় পড়তে হবে ছেলেটার। জি স্যার, বুঝতে পারছি, কিন্তু আমাকে এইসব। আসলে তুমি তো কেমিস্ট্রিতে খুবই ভালো, তাই আমি ওকে তোমার কথা বলেছি। ও আজকে স্কুলে এসেছিল, আমাকেই বলেছিল পড়ানোর কথা, কিন্তু আমাকে তো অন্যদিকেও দেখতে হয়, ওর আম্মুও অনেক চিন্তায় আছে ওকে নিয়ে। প্লিজ মা, আমি অনেক বড় মুখ করে তোমার কথা বলেছি যে তুমি ওকে সাহায্য করবে, বেশি দিন তো না, এই কয়েকদিন ওকে তোমার দরকার। স্যারের কথা শুনে বাবার দিকে তাকাতেই বাবা ইশারা করলো রাজি হতে। যতই হোক গুরুজন বলছে। নূর রাজি হলো। বাবা বলল, সমস্যা নেই, এসে পড়ে যাক। স্যার বলল, কিন্তু আর একটা কথা আছে। ওরা সম্মতি দিতেই বলল, ওর বাসা একটু অপোজিটে, তো আমি বলেছিলাম কি ও এই কিছুদিন এখানে থেকে পড়ুক, তাহলে ওর যখনই কোনো সমস্যা হবে ও নূরকে বলতে পারবে। অপরিচিত একটা ছেলে এখানে থাকবে। বাবা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখানে থাকুক, ওর কোনো কিছুর কমতি হবে না। স্যার খুশি হলেন, কৃতজ্ঞতা প্রকাশ করে উঠলেন। ছেলেটা কবে আসবে জানিয়ে দিবেন বলে চলে গেলেন। স্যার যেতেই সে বাবার দিকে তাকিয়ে বলল, আমাদের বাসায় থাকবে। হ্যাঁ থাকুক, বেশি বড় তো নয়, আর তোমার মা তো সবসময় বাসাতে থাকবে, ভালোই হবে ছেলেটার। বাবা যেখানে বলেছে সেখানে তো আর কোনো কথা থাকে না, তাই নূরও আর কথা না বাড়িয়ে রুমে চলে গেল। বাবা মাকে বলল, নূরের পাশের গেস্ট রুমটা পরিষ্কার করে দিও, তাহলে ছেলেটার সুবিধা হবে। রাতে পাথর পড়ছিল। ফোনে কল আসায় বিঘ্ন ঘটলে ফোনের স্ক্রিনে চেয়ে দেখে শিপন স্যার। ফোন রিসিভ করে সালাম দিল। স্যার সালামের উত্তর দিয়ে তারা যে রাজি হয়েছে তা বলল। পাথরের সাথে কথা বলে মমের সাথেও কথা বলল। পাপা মমও রাজি। কাল স্যার নিয়ে যাবে বিকেলে, সেই কথাই হলো। মম পাথরের সব প্রয়োজনীয় জিনিস প্যাকিং করে দিল। রাতে খাবার টেবিলে খেতে খেতে ফারহান বলল, ভাইয়া আমাকেও নিয়ে যাও সাথে করে। কেন, তুই গিয়ে কি করবি? ওই বাড়িতে কোনো মেয়ে থাকলে একটু লাইন মারবো। ওর কথায় পাথরের হেঁচকি উঠে গেল। মম সাথে সাথে পানি এগিয়ে দিয়ে ফারহানকে বকলো, এটুকু বয়সে লাইন মারা কি জিনিস তাও জানো? ভাবা যায় এগুলো? খাওয়া দাওয়া শেষ করে পাপা মম বোঝালো নতুন জায়গা কিভাবে কি থাকতে হবে না হবে। তারপর যার যার রুমে চলে গেল সবাই। পাথরও কোথাও গিয়ে থাকতে পারে না, কেমন যেন লাগে। আর এখন চিনে না জানে না সেই বাড়িতে গিয়ে থাকতে হবে এতগুলো দিন। ভাবলেই তো কেমন লেগে উঠলো পাথরের। মনে মনে ভাবলো, কেমন হবে? তারা অবশ্যই ভালো হবে মনে হয়। স্যার বলছে ভালো না হয়ে পারে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল পাথর। অপেক্ষা কাল ভোরের। পড়ন্ত বিকেল, সজি মামার বাড়ি ফেরার সময়। পাখিরা ঝাঁক ধরে তাদের নিড়ে ফিরছে। গোধূলির আকাশে হাজার রঙের মেলা। শীতের আমেজ শুরু হয়ে গেছে অনেক আগেই। এর মধ্যে জ্বর বাঁধিয়ে শুয়ে আছে নূর। নূরের সচরাচর জ্বর হয় না, আবার হলে ছাড়েও না সহজে। কম্বল গায়ে শুয়ে আছে, কিছুই ভালো লাগে না। কলিং বেলের শব্দে নুরি গিয়ে দরজা খুলল। প্রথমে স্যারকে দেখে সালাম দিল, পরে পাথরের পরিবারকে দেখে থওয়া হয়ে চেয়ে রইল। পাথর অবশ্য বেশ অবাক হয়েছিল। পরে জানতে পারল তার ভালো লাগার মানুষটির কাছে সে থাকবে, পড়বে। কি যে খুশি হয়েছিল। অন্যদিকে ফারহানের খুশি দেখে কে? ভাই রুসিলাই, সেও আসতে পারবে। কি হলো নুরি, বাসার ভেতরে যেতে দিবে না? হ্যাঁ হ্যাঁ আসুন না। নুরি সাইড দিতেই সবাই ভেতরে ঢুকলো। ফারহান তো নুরিকে চোখ মেরেই দিয়েছে। সে যে কত জ্বালাবে তার সংকেতে দিচ্ছে। ফারহানকে নিয়ে নুরি বেশ বিরক্ত। সবাইকে বসতে দিয়ে বাবা মাকে ডাকতে গেল। শুক্রবার হওয়ায় আজ সবাই বাসায়। আরে তোরা? নূরের বাবা এবং জুনাইদের বাবা ব্যবসার সূত্রে পরিচিত। তাদের রিয়াকশনে সবাই একটু অবাক হলেও পরে জানতে পারলো আসল ঘটনা। বাসায় একটা আনন্দের আমেজ বয়ে গেল। এদিকে পাথর বারবার নূরকে খুঁজছে। সবাই আছে, ও কই? সবাই আছে, আমাদের নূর কই?
পাথরও অধীর আগ্রহে চেয়ে আছে জানার জন্য। নুরি, যাও নূরকে ডেকে আনো তো। কিন্তু মা। যাও ডেকে আনো। আচ্ছা। আপু, এই আপু। নূরের কোনো হুঁশই নেই, জ্বরে একদম কাবু হয়ে গেছে। বোন ডাক শুনছে না দেখে কাছে গিয়ে গায়ে হাত দিতেই আটকে উঠল নুরি। এত জ্বর, মাকে ডাকবে। তখন ইনুর চোখ খুলল, আস্তে করে নুরিকে ডাকলো। বোনের ডাক শুনে দৌড়ে পাশে বসলো। আপু কষ্ট হচ্ছে খুব। বলতে গিয়ে কেঁদেই ফেলল। নূর বোনের কান্না দেখে মুচকি হেসে হাত ধরে বলল, একটু পানি দাও। নুরি কোনো কথা না বলে পানি এগিয়ে দিল। পানি খেয়ে জিজ্ঞেস করলো, কিছু কি বলবে? মা ডাকছে, তোমার স্টুডেন্ট এসেছে। ওই যে বাবার বন্ধু আছে না, তার ছেলে। ও আচ্ছা, চলো। এই অবস্থায় তোমার যেতে হবে না। কিছু হবে না, চলো। ধরো আমাকে একটু ওয়াশরুমে নিয়ে চলো। বিনা বাক্যে বোনের কথা শুনল। ফ্রেশ হয়ে নুরির হাত ধরে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামতে থাকলো। কয়দিনের জ্বরে মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালি জমেছে। সবার আগে ওর দিকে চোখ পড়ল পাথরের। নূরকে এমন অবস্থায় দেখে বুকটা কেঁপে উঠল তার। হঠাৎ করেই উঠে দাঁড়ালো পাথর। ওর দাঁড়ানো দেখে সবাই চোখ দিল সিঁড়ির দিকে। নূরকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। এ কি হাল মেয়েটার! জ্বরের তাপে নূর শেষ হয়ে যাচ্ছে। সিঁড়ির হাতল ধরে একটু জিরিয়ে নিল। মা দৌড়ে গিয়ে ধরল। এ কি এত জ্বর গায়ে? নূর মুচকি হেসে মায়ের হাত ধরে সোফায় গিয়ে বসলো বাবা মায়ের মাঝে। কি হয়েছে ওনার? 3 দিন ধরে জ্বর খুব কমছেই না। সবাইকে আস্তে করে সালাম দিল নূর। ফারহান পাশে এসে বলল, এই যে আমি, আমাকে দেখো। মাথা তুলতেই দেখল গোলুমলু বাচ্চা। নূর ওকে চিনে, ওকে দেখেই হেসে দিল। ফারহান তুমি? জি জি, আমি গুলুমুলু ফারহান। ওরে আমার গুলুমুলুটা। সবার কথার মাঝে পাথরের দিকে চোখ গেল। ওর মনটা খুব খারাপ হতে লাগলো। তাকিয়ে আছে নূরের দিকে। নূর চোখ সরিয়ে নিল। নূর মায়ের তো শরীর ঠিক লাগছে না, মা তুমি ঘরে যাও। বসে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে নূরের, মাথাটা ভনভন করছে। মাকে বলে উঠে দাঁড়ালো নূর, কিন্তু এক কদম হাঁটার পরে শরীরে আর বল পেল না। চোখ বুজে আসছে, মাথা ঘুরছে, কিভাবে যে পড়ে গেল টেরই পেল না। নূরকে পড়ে যেতে দেখে পাথরের হাতের কফির মগটা নিচে পড়ে গেল। দৌড়ে গিয়ে ওকে ধরল। মা তো কেঁদে কেটে অস্থির। কি হলো আমার মেয়েটার? এবার জ্বর সারছেই না কেন? আহা, থামো তো। বাবা জলদি করে ডাক্তারকে কল করলেন। পাথরি কোলে করে রুমে নিয়ে গেল নূরকে। আন্টি এত চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। ডাক্তার এসে ওষুধ দিল। নূর তখন গভীর ঘুমে আচ্ছন্ন। রাত হয়ে গেছে অনেক, আজ তোরা থেকে যা। নূরের এই অবস্থা দেখে আজকে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওরা। পাথরকে ওর রুম দেখিয়ে দেওয়া হয়েছে। নূরের রুমের পাশের রুমটাই ওর জন্য। সবাই খেয়ে যার যার রুমে চলে গেল। মা নূরের পাশে বসেই আছে, বাবাও ছিল, এখন একটু ঘুমোতে গেল। মেয়ের মুখের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। তার আদরের মেয়ের কি অবস্থা হলো। মারে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। মা কেঁদো না, আমারও কান্না পাচ্ছে। দেখতে দেখতে এক শুক্রবার গিয়ে আরেক শুক্রবার চলে এলো। মাঝে কেটে গেছে বেশ কিছুদিন। এখন ওর পুরোপুরি সুস্থ। সন্ধ্যে নামাজ পড়ে পাথরকে পড়ায়। 2 দিন হলো পড়ানো শুরু করেছে। বেশ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। একটু বোঝাতে বাকিটা বুঝে যায়। আসরের নামাজ পড়ে বারান্দায় এসে বসেছে। সন্ধে হওয়ার আগ মুহূর্ত বেশ লাগে। শীতের সময় একটু বেশিই ভালো লাগে। ঘন কুয়াশায় চারপাশ ডুবে যায়। সেদিনের কথা, রাত 2টায় ঘুম ভাঙল। এখন জ্বর নেই, ঘেমে নিয়ে অস্থির। মা পাশে বসে হাতের উপর ঘুমিয়ে। নূর আস্তে করে মাকে ডেকে বলল, মা ওঠো। নূরের ডাকে ধরফড়িয়ে উঠল মা। কি কি হয়েছে? কিছু লাগবে? রিল্যাক্স মা, আমার কিছু লাগবে না, ভালো লাগছে এখন, তুমি গিয়ে শুয়ে পড়ো। মা নূরের দিকে কিছু সময় তাকিয়ে থেকে উঠে পড়ল। কিছু লাগলে আমাকে ডেকো, ঠিক আছে? মা চলে যেতেই কিছু সময় বসে থেকে আস্তে করে উঠে পড়ল নূর। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ফিরে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করার পরও ঘুম আসলো না। শীতের রাতে ঘুম না আসলে কি যে বিরক্ত লাগে। ধুর, কি করি এখন? 1 কাপ কফি হলে মন্দ হতো না। এ সময় আবার মাকে ডাকবো না, থাক নিজেই যাই। চাদরটা গায়ে জড়িয়ে চলল কফি বানাতে। শরীরটা এখনো দুর্বল। কোনরকম কফি করে ফিরতে খেলো এক ধাক্কা। উফ, কে রে?
কার সাথে ধাক্কা খেলো দেখার জন্য উপরে তাকাতেই দেখে পাথর হা হা করে তাকিয়ে আছে। এই ছেলে এত রাতে এখানে কি? নূরের কথায় হুঁশ ফিরে বলল, কেমন লাগছে এখন তোমার? তুমি শুনে নূর তো অবাকের শেষ সীমানায়। এই পুচকু ছেলে আমাকে তুমি করে বলছে? কঠিন কিছু কথা শোনানোর জন্য হাঁ করতেই বলল, জ্বর কমেছে? এত রাতে কফি বানাতে এসেছো, কাউকে ডাকলেই পারতে। আমার মন চেয়েছে তাই এসেছি। আমার বাড়ি, আমার যা খুশি করব, তোমার কি? আমার আর কি বললাম আর কি। এ কথা বলেই ঘুরে দাঁড়ালো রুমের দিকে। এই ছেলে এত রাতে কি করে না ঘুমিয়ে? আবার চুরি টুরি করবে না তো? ভাব তো ঠিক লাগছে না। এই তুমি এত রাতে না ঘুমিয়ে ঘুরঘুর করছো কেন? পাথর নূরের প্রশ্নে ওর দিকে তাকিয়ে নূরের ফেস রিয়াকশন দেখে ফিক করে হেসে দিল। এই যা, হাসার কি হলো? আমি কি হাসির কিছু বলেছি? তোমাদের বাসায় চুরি করার জন্য ঘুরঘুর করছি না, ঘুম আসছে না তাই বেরিয়েছিলাম। তারপর তোমাকে দেখলাম নিচে নামতে, তাই আসলাম কি অবস্থা জিজ্ঞেস করার জন্য। ও, আমার মনের কথা বুঝলো কি করে? পাথর আবার হাঁটা দিল। এই ছেলে কফি খাবে? নূরের আহেন কথায় দাঁড়িয়ে পড়ল। আবার ওর দিকে ভ্রু কুচকে তাকাতেই নূর বলল, না মানে খাবে কিনা? আমারও ঘুম আসছে না। দাঁড়াও, আমি তোমার জন্য আর এক কাপ কফি নিয়ে আসছি। তোমারও তো যেহেতু ঘুম আসছে না, গল্প করব, দাঁড়াও। পাথর অবাক চোখে তাকিয়ে আছে। নূরের হলোটা কি? জ্বরের জন্য নাকি আমাকে কফি খাওয়াতে চাইলো? বাহ, মনে মনে লাড্ডু ফুটছে পাথরের। যাক, এই ফাঁকে কথা তো বলা যাবে। এই চলো আমার সাথে, এই নাও তোমার কফি। পাথরকে নিয়ে নূর রুমে আসলো। ওকে বারান্দায় যেতে বলে দরজা চাপিয়ে বারান্দায় গিয়ে দোলনায় বসলো নূর। পাথর দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছো কেন? বসো। দুজন বসে কফি খাচ্ছে আর রাতের আকাশ দেখছে। কত তারা, কি সুন্দর রাত। কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে পুরো এলাকা। নিস্তব্ধতা ভেঙে নুরি বলল, তুমি কোন ক্লাসে পড়ো? যদিও সে জানে তবুও কোনো কথা খুঁজে না পেয়ে এটাই করলো। ও বোধ হয় একটু হাসলো। আমি এসএসসি পরীক্ষার্থী। পাথরের কথার ধরন দেখে বুঝলো অহেতুক প্রশ্ন করেছে। নূরও মাথা নামিয়ে মুচকি হাসলো। আজকের রাতটা সুন্দর, তাই না নূর? পাথরের মুখে নূর নামটা শুনে কেমন জানি লাগলো নূরের। কফি খাবার রেখে ওর দিকে তাকালো। পাথর আকাশের দিকে তাকিয়ে আছে। এই ছেলে তুমি আমার নাম ধরে বললে কেন? আমি তোমার শিক্ষিকা এবং তোমার 2 বছরের সিনিয়র, আর তুমি আমাকে নাম ধরে ডাকছো? পাথর আমতা আমতা করে বলল, কই না তো, নাম ধরে ডাকবো কেন? ডাকি নাই। নেক্সট টাইম আমাকে আপু বলবে, ওকে? ইস, প্রেমিকাকে কেউ আপু ডাকে? কি বললা তুমি? কই কিছু না তো। হ্যাঁ, আপু বলেই ডাকবো। পাথরের সাথে কথা বলতে বলতে রাতটা কিভাবে যে কেটে গেল। বেশ হাসি খুশি ছেলেটা, এমনিতে ভালোই, তবে কেমন করে জানি তাকায়। মেয়েদের বোধশক্তি আল্লাহ বোধ হয় একটু বেশিই দিয়েছে। যাই হোক, নোরার ওকে ঘাটালো না। ফজরের আজান দিলে ও রুমে চলে গেল। নূর নামাজ পড়ে ঘুমিয়ে পড়ল। হেই কিউটি। ও মা, আমাকে কে ডাকে? ওরে ফারহান বাবু, এতদিনে তুমি আসলে? আসো বসো। ফারহান নূরের পাশে বসে বলল, কেমন আছো ডার্লিং? ফারহানের কথায় ফিক করে হেসে নূর বলল, দুষ্টু ছেলে, ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। ওরা পরের দিন সকালে নূরকে দেখে চলে গেছিল আর আজকে আসলো। ওর সাথে গল্প করতে ভালোই লাগে। কি পাকনা ছেলে, ওর সাথে আড্ডা দিচ্ছিল, এর মধ্যেই পাথর আর নুরি এসে হাজির। কি আমাদের ছাড়াই গল্প হচ্ছে? নূর আর ফারহান ওদের দিকে তাকিয়ে হেসে বলল, তোমাদের নিব না। এই পাথর, তুমি পড়া রেখে এসেছো কেন? আর কত পড়বো? তুমি সারাদিনই আমাকে পড়ার মধ্যে রাখো, ভালো লাগে না বাল? ছি, কি ভাষা! কিছুদিন পরে তোমার পরীক্ষা, যাও পড়তে যাও। একটু থাকি না প্লিজ। কি নিষ্পাপ ভাবে বলল, আর না করতে পারল না নূর। আচ্ছা, বাট একটুই। চারজন মিলে জমকালো একটা আড্ডা দিল। এর মধ্যে মা এসে নাস্তা দিয়ে গেল। খেতে খেতে আড্ডাটা বেশ জমল। মাগরিবের আজান পড়তে আড্ডা ভাঙল। নূর নামাজ পড়তে উঠে পড়ল। পাথর যাও, নামাজ পড়ে পড়তে চলে এসো। নূর আর কথা না বাড়িয়ে রুমে চলে গেল। পাথরও চলে গেল। এই নুরি, নুরি গো। কি সমস্যা তোমার ফারহান? ডাকো কেন?
আমার সাথে এমন করো কেন তুমি? একটু ভালোভাবে কথা বলা যায় না? না চাই না, তুমি ভালো কথা শোনার মানুষ যে বললো। আচ্ছা শোনো না, বলে ফেলো, রুমে যাব। তোমাকে আমি হয়েছে, থামো। তোমাকে কতবার বলেছি এসব বলবে না? সবে এইটা উঠলে, পড়াশোনা মন দাও। নড়িয়া না দাঁড়িয়ে চলে গেল। ওই ফারহানটা বুঝতেই যায় না। কবে বুঝলে আমায়? মা কফি দিও তো, মাথাটা খুব ধরেছে। সময় আবহমান, নিজের মতো করে চলাই তার অভ্যেস। কারোর জন্য বা কোনো কারণেই সময় থেমে থাকে না। পাথর নূরদের বাড়িতে আজ 20 দিন হলো। ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি শুরু হয়ে গেছে। এই তো সেদিন 31st নাইটে কত মজা করলো সবাই। পাথরের পরিবার আসলো নূরদের বাসায়। সারাটা দিন খুব ভালো কাটলো। ঘোরা হলো, খাওয়া হলো, একদম রমরমা পরিবেশ। সন্ধে হতেই সবাই চলেও গেল। সারাদিন দৌড়ঝাঁপে শরীরটা যখন বিছানা খুঁজছে, তখনই মনে হলো পাথরের পরীক্ষা। পাথর পাথর পড়তে আসো দ্রুত। হ্যাঁ আসছি। তুমি এভাবে ভয় পাচ্ছ কেন পাথর? কই না তো, ভয় পাবো কেন, পাচ্ছি না। আচ্ছা পড়া শুরু করো তাহলে। পাথরকে পড়তে বলে ওর রসায়ন বইটা নিয়ে দেখছে আর কফিতে চুমুক দিচ্ছে। হঠাৎ বইয়ের এক জায়গায় চোখ আটকে গেল, যেখানে বড় বড় করে লেখা আমি তোমাকে ভালোবাসি নূর। এবং লাভ শেফের ভেতরে J+N। নূর হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। কেন জানি একটা ফিল হতে লাগলো। বইটা আপনা আপনি টেবিলে রেখে দিল। শুকনো কিছু ঢোক গিলে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। পাথর ওর 2 বছরের ছোট। পাথরের মনে এসব? ছিছি। নূরের কেন জানি কান্না পেয়ে গেল। এসব যদি অন্য কেউ জানে কি ভাববে। মাথা নিচু করতে 2 ফোঁটা অশ্রু নিচে পড়ল। হাতে কারো স্পর্শ পেয়ে নিজেকে ঠিক করে মাথা তুলল নূর। পাথর অসহায় দৃষ্টিতে নূরের হাতে হাত রেখে তাকিয়ে আছে। নূর এক ঝটকায় হাত সরিয়ে নিল। এসব কি পাথর? ওর চুপ থাকা দেখে মাথায় আগুন ধরে গেল। চিল্লিয়ে বলল, আই সেড হোয়াট ইজ দিস? এত জোরে বলেছে যে সবাই দৌড়ে নূরের রুমে চলে আসলো। কি হয়েছে আপু, চিল্লাও কেন? ওদের দেখে আরো মেজাজ গরম হয়ে গেল। বাবাকে বলেছিল কোনো ছেলে মানুষ না রাখতে, শুনলো না। পাথর ব্যাপারটা সামলে নিয়ে বলল, কই কিছু হয়নি আন্টি, আমি একটা অঙ্ক ভুল করেছি তাই। আপনারা যান, সমস্যা নেই। মা নূরের দিকে কঠোর দৃষ্টি দিয়ে চলে গেল। নূর রাগে ফুঁসছে। নূর আমি তোমাকে সত্যি ভালোবাসি। কখন কিভাবে জানি না, কেমনে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম আমি বাখারা হয়ে গেছিলাম। কখনো কোনো মেয়েকে দেখে এমন হয়নি, তোমাকে দেখে হয়েছে। তুমি জানতে না আমি তোমার বড় ক্লাসে এবং বয়সেও। শান্তভাবে কথাটা বললেও ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে। নিজেকে নিজে বোঝালো, ওর বয়স কম, এই বয়সে ভুল করে সবাই। সামনে ওর বোর্ড পরীক্ষা। আমার একটা সিদ্ধান্তে ওর জীবন শেষ হয়ে যেতে পারে। আগে জানতাম না, পরে জেনেছি। আমি বড় জেনেও পছন্দ করলে কিভাবে? নিজের বিবেকে বাঁধলো না? সমাজ কি বলবে ভাবলে না? দেখো পাথর, তোমার বয়স কম, এই বয়সে সবকিছুই ভালো লাগে। সুন্দর কাউকে দেখলেই ভালো লাগা তৈরি হয়। তুমি যা ভালোবাসা ভাবছো তা মোটেই ভালোবাসা না, এটা ভালো লাগা। আর তোমার এই ইচ্ছে পূরণ হবে না, তুমিও জানো। পরিবার সমাজ ছিছি করবে। সমাজের ধার আমি ধারি না। আবেগ হোক বা ভালোবাসা, আমার তোমাকেই লাগবে। খুব উত্তেজিত হয়েই বলল। ওর বলার ধরন দেখে হাসি পেল খুব নূরের। আচ্ছা দেখা যাবে, তুমি এখন যাও, আগে মানুষ হও। মেট্রিক পাস না করেই ভালোবাসার কথা বলছো? আগে নিজেকে তৈরি করো, পরে দেখা যাবে। পাথর নিঃশব্দে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। দরজা অব্দি গিয়ে আবার পেছনে ফিরে বলল, ভালোবাসি। পাথর চলে যেতেই ধপ করে বসে নূর। এ কেমন দিন আসলো, কেউ জানলে কি বলবে? নূরমা! মায়ের ডাকে তাকাতেই দেখে মা অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। বুঝলো মা শুনেছে সব। মা পাশে এসে বসতেই নূর মাকে চাপটে ধরে কেঁদে দিল। আমার কি করা উচিত মা? ওর বয়স অল্প, আমি কিছু বললে ওর ভবিষ্যতের উপর প্রভাব পড়বে। এখন কিছু বলার দরকার নাই, যেমন চলছিল চলুক। আর তো 15 দিন মাত্র, পরে পরীক্ষা দিয়ে তো চলেই যাবে, দেখবি ভুলে যাবে। এমন হবে তো মা? চিন্তা করিস না। এরপর থেকে আর কিছু বলেনি। ওর সাথে কথা বলা কমিয়ে দিল নূর। বাসায় কম থাকতো, শুধু ওকে পড়ানোর সময় কথা হতো একটু আধটু, এই যা। পরীক্ষা ঘনিয়ে আসলো। পরীক্ষার আগের দিন ও চলে যাবে বলল। নূর বারণ করেনি, বাবা করেছিল কিন্তু শুনল না।
যাবার আগে শুধু একটা কথাই বলেছিল, আমি তোমাকে ভালোবাসি আর বাসবো, তুমি চাইলেও না চাইলেও। নিজেকে তৈরি করেই আসবো, চিন্তা করো না। তখন সমাজকে তোয়াক্কা না করে তোমাকে আমার করব। ভালো থেকো ততদিন। যদি আমার প্রতি কখনো ভালোবাসা বুঝো, মুখ ফুটে বলো একবার, সব ছেড়ে চলে আসবো। আল্লাহ হাফেজ। শীতের আমেজ শেষ হয়ে বসন্তকালের আবির্ভাব হয়েছে বেশ কিছুদিন। দেখতে দেখতে পাথরের পরীক্ষাও শেষ হয়ে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। ওদের জেলা থেকে ও ফার্স্ট হয়েছে। নিঃসন্দেহে এটা খুশির খবর। নূরও খুশি হয়েছিল। রেজাল্ট জানার পর ওরা সবাই নূরদের বাসায় এসেছিল। কত মজার মজার খাওয়া দাওয়া হলো। নূরের মা তো পাথর বলতে পাগল প্রায়। সে ভুলেই গেছে সব। যদিও পাথরও তেমন একটা বাড়াবাড়ি করেনি, কিন্তু যাওয়ার সময় নূরকে চোখ মারতেও ভোলেনি। কি বিয়ারা ছেলে, উফ। তোমাকে আমি ছাড়ছি না নূর ম্যাম, এখন তো আরও জ্বালাবো। বড় হয়ে গেছি, কলেজে পড়ি, বুঝলা? এই তোমার ভার্সিটি আর আমাদের কলেজ পাশাপাশি না? হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি তো। আহা নূর ম্যাম, আমার জ্বালাতন সহ্য করার জন্য তৈরি হও। নূর শুধু চোখ বড় বড় করে ওর কথা হজম করছিল। এই ছেলে তো আমাকে ডাইরেক্ট হুমকি দিয়ে গেল। এইটুকুন ছেলে আমাকে জ্বালাবে বলে গেল। কি বিচ্ছু। ভার্সিটি জীবনের প্রথম দিনকাল। এই দিনটা নিয়ে ওরা সবাই কত এক্সাইটেড, বাবারে বাবা। কিন্তু নূরের মোটেও এমন কিছুই লাগছে না। রাতে সবার সাথে কালকের বিষয়ে আলোচনা করে ঘুমোতে গেল। ওদের সাথে সাথে তাকেও শাড়ি পরতে হবে। কি একটা জঘন্য ব্যাপার তোর। সকাল 10টা। এই নূর, তুই কি উঠবি নাকি পানি ঢালবো? উফ মা, আর একটু ঘুমাই না। আমি তোর মা না রে হারামজাদি, আমি তোর ফ্রেন্ড। ছি, কি জঘন্য তুই। আমি তোর বাপকে নিজে বাপ ভাবি, আর তুই মা ডাকছিস। ওঠ, কিন্তু দেরি হয়ে গেল, আরও হবে। এসব বিচ্ছু মার্কা ফ্রেন্ড থাকলে শান্তি থেকে ঘুমানো যায়? সাদা কালারের শাড়ি পরেছে সবাই, সাদার মধ্যে বাসন্তী রঙের পাড়। নূরকেও তাই পরতে হলো। চুলগুলো খোপা করে গাজরা দিয়েছে, হাতে সাদা বাসন্তী মিক্স করা চুড়ি। টিপ পরতে নূর পছন্দ করে না, তাই আর পরেনি। চোখে কাজল, ঠোঁটে বেবি পিঙ্ক কালার লিপস্টিক, ব্যাস সে তৈরি। এর থেকে বেশি কিছু নূরের জন্য নয়। অথচ ওর গাধা মার্কা ফ্রেন্ড দুটো মেকআপ করে চেহারায় পাল্টে ফেলেছে। কলেজ এরিয়াতে হাঁটছে আর শাড়ি ঠিক করছে নূর। মনে হচ্ছে এই বুঝি খুলে গেল। অডিটোরিয়াম জমে গিয়ে দেখে মানুষই গিজ গিজ করছে। অর্থনীতি ডিপার্টমেন্ট, এত মানুষ কেন? যাই হোক, চুপচাপ করে বেঞ্চে গিয়ে বসে পড়ল। শাড়ি পরে এত ঘোরার শখ নেই তার। আর ওদিকে ওর গুণধর বন্ধুগুলো ছবি তোলায় ব্যস্ত। কিছু সময় পর টিচার আসলো, কথা বললো, গান হলো, ফুল দিল, জীবনে নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানালো। দেন শেষ হলো। উফ, কি বোরিং। ফুল হাতে করে বন্ধুদের সাথে হাসতে হাসতে বের হচ্ছিল নূর। ভার্সিটির গেট পার হতেই দাঁড়িয়ে পড়ল। ভার্সিটির ঠিক সামনে টং দোকানে বসে আছে পাথর। চুলগুলো উস্কো খুস্কো ভাবে, চুল থেকে টপটপ করে পানি পড়ছে। গোসল করেছে বোধ হয়। ও, এইখানে এই অবস্থা কেন? তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। পাথর নূরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কি সম্মোহনীয় সেই দৃষ্টি। কয়েক বছর পর। আমি ভার্সিটিতে উঠেছি 3 বছর হলো। এই 3 বছরে পাল্টে গেছে অনেক কিছু। আমার হাসি খুশি দিনগুলো থমকে গেছে 6 মাস আগেই। যাকে জুনিয়র বলে দূরে রেখেছি, এখন তার প্রেমেই পুড়ে মরছি। ভালোবাসার ক্ষেত্রে বয়স যে কিছুই না, তা পদে পদে বুঝিয়ে দিয়েছে পাথর। কিন্তু তবু আমি একরোখা জেদি একটা মেয়ে, সমাজ করে ভালোবেসেও বলতে পারিনি আজও। কি এমন হলো বলতো তোদের মাঝে? 10 জুন আমার জন্মদিন ছিল। আমার জীবনের সব থেকে সুন্দর দিনটা কাটিয়েছি পাথরের সঙ্গে। প্রথম সারপ্রাইজটা ওর দেওয়াই ছিল। রাত 12টায় ব্যালকনি দিয়ে রুমে আসে সে। আমি গভীর ঘুমে মগ্ন। এই নূর, নূর উঠো একটু। ঘুমের মধ্যে কারো উপস্থিতি টের পেয়ে ঘেমে নিয়ে অস্থির নূর, কিন্তু চোখ খুলছে না। কি মুশকিল। আবারও ডাক, নূর উঠো। এবার আর কি? চোর চোর বলে দিল এক চিল্লানি। অমনি কেউ মুখ চেপে ধরে বলল,
আরে চোর হবে কোথায়, আমি পাথর। পিটপিট করে তাকাতেই ওকে দেখে লাফ দিয়ে সরে গেল নূর। এই তুমি এখানে কি করো? কয়টা বাজে? নূর মোবাইল খুঁজতেছে কয়টা বাজে দেখার জন্য। শুভ জন্মদিন নূর ম্যাম। মোবাইল আর খুঁজতে হলো না, অবাক হয়ে চেয়ে আছে। আজ আমার জন্মদিন? হ্যাঁ তাই তো, আজ সত্যি আমার জন্মদিন। নূরকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে, ভূত দেখলে নাকি? আমি কি এতটাই বাজে এইভাবে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে হবে? নিজেকে সামলে নিয়ে নূর বলল, তুমি ভূতের চেয়েও খারাপ। আমার জন্মদিন তুমি কেমনে জানলে? ছি, তুমি আমাকে এসব ভাবো? যাও, তোমার সাথে আরি। হইছে, এত রাতে এসেছো, এখন আবার ভাব মেরো না। বলো। যাকে ভালোবাসি তার সকল খোঁজই রাখি। আমাকে ভালোবাসতে বলেছি তোমাকে? তুমি কেন বলবা? আমি নিজেই বাসি। তোমার না ডাক্তার হওয়ার অনেক স্বপ্ন? হ্যাঁ, তো কি হয়েছে? ওই স্বপ্নই দেখো। এখন যাও তুমি। যাওয়ার জন্য কি আসছি? নূর অবাক হয়ে বলল, তো কি করবা? আমাকে উইশ করা শেষ, আর কি কাজ? আরো কাজ আছে, তার আগে তোমার পোশাক বদলাও। এভাবে আমার সামনে থাকবে, আমার তো লজ্জা লাগছে। বলে হাত দিয়ে চোখ মুখ ঢাকলো। নূর নিজের দিকে তাকিয়ে অবাক, তাড়াতাড়ি ওড়না গায়ে দিয়ে বলল, তুমি অসভ্য ছেলে। জানি, এখন তৈরি হয়ে আমার সাথে চলো। তোমার সাথে যাব মানে? কোথায় যাব? আগে তৈরি হও, তারপর বলছি। না, আমি তোমার সাথে কোথাও যাব না। ঠিক আছে, যেও না। এই যে আমি শুনলাম তোমার খাটে ঘুমাই, একটু ডেকো না। কি আজব, তুমি ঘুমাবে তোমার বাসায়, গিয়ে ঘুমাও। আমার এখানে কি? এই উঠছো না কেন? এই পাথর। তুমি আগে রেডি হয়ে আসো, জাস্ট 1 ঘন্টা, তারপর আবার দিয়ে যাব। না হয় উঠছি না আমি। উফ, ঠিক আছে, আমি তৈরি হয়ে আসছি। সেদিনটা ছিল স্মরণীয় একটা দিন। রাতে শহরটা পাথরের সাথে ঘুরে দেখেছে, ওর কথা কাজে মুগ্ধ হয়েছে। ওর প্রতি ভালোবাসাটা আস্তে আস্তে জন্ম নেওয়ার আগেই মা এসে জানালো, বাবা তোমার বিয়ে ঠিক করেছে নূর। বিয়ে মানে কি বলছো এসব? হ্যাঁ বিয়ে। কি করব, দিশাহারা হয়ে গেলাম তখন। না করে দিলাম, কিন্তু বাবা ইমোশনাল কথা বলে রাজি করিয়ে ফেললো। মাটি দিলাম আমার মনের কোণে জন্ম নেওয়া অল্প অল্প ভালোবাসা। যেদিন আমাকে দেখতে আসলো, পাথর পাগলের মতো ছুটে এসেছিল আমার কাছে, হাত জোর করে অনুরোধ করছিল ওকে ভালোবাসতে। কিন্তু আমি নিরুপায় ছিলাম, বাবাকে দেওয়া কথা ফেলতে পারিনি। ওকে ফিরিয়ে দিলাম। ওর বাবা মা অনুরোধ করলো, তাও মন গড়ল না। আমার বিয়ের আগের দিন ও চলে গেল ভিন দেশে। এতটা কষ্ট পুষে রেখেছিস তুই? নূর হালকা হেসে বলল, আমি হাজারো কষ্টের মধ্যে হাসতে শিখলাম, নিজের ভাগ্যের উপর উপহাস করলাম। সব মেনে নিয়ে বিয়ের পিড়িতে বসলাম, কিন্তু বিধাতা বোধহয় এটা মেনে নিল না। বরের গাড়ি অ্যাক্সিডেন্টে করলো, মারা গেল আমার না হওয়া বরটা। পাথর জানতেও পারলো না তার নূরের বিয়ে হয়নি। সে হয়ে গেল বিয়ের আগে বিধবা। বাবা স্ট্রোক করে বসলো খবর শুনে। মা স্বামী আর মেয়েকে নিয়ে হয়ে গেল দেশেহারা। নূরের কথা শুনে সবার চোখে পানি চলে এলো। নূর মুচকি হেসে বলল, আজ তবে উঠি। আর একটু থাক না। আর থাকা যাবে না, অনেক সময় পার হয়ে গেছে। আবার কবে দেখা হবে জানি না। তুই আগের মতো কবে হবি? আর জানি না, হয়তো সম্ভব না। নূর চলে গেল। যেতে যেতে মনে করলো সে সময়ের দিন। ভেঙে গুড়িয়ে যাওয়ার সেই নূর আবার শক্ত হলো। বাবাকে নিয়ে দৌড়ঝাঁপে ক্লান্ত নূর নিজেকে দেখে হাসলো। মানুষের অনেক কথা শুনলো, তবুও হেরে যায়নি। নিজের ভালোবাসা হারানোর ব্যথা, অর্ধেক বিয়ে হওয়ার স্বামীর কথা, বাবার অসুস্থতার কথা ভেবে নিজেই পাগল পাগল হয়ে গেল। যার জীবন কষ্টে ভরা, তার আবার সুখ কিসের? উফ, কি গরম! এত গরম পড়লে কি হয়, বিরক্তকর। সময় তার নিজস্ব নিয়মে পেরিয়ে যাচ্ছে, ঋতু তার নিয়মে পরিবর্তন হচ্ছে। প্রচণ্ড গরমে জনজীবন স্থবির। ঘর্মাক্তর শরীর নিয়ে বাসায় ফেরার জন্য রাস্তায় দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছে নুরি। ক্লাস আগে ছুটি হয়ে যাওয়ায় তাদের ব্যক্তিগত গাড়িটি আসেনি। নুরি এখন ক্লাস 11-এর স্টুডেন্ট। 17 বছরের কিশোরী মেয়েটিকে বিরক্তিসূচক অবস্থায় দেখছে ফারহান।
একসাথে এক স্কুল শেষ করে এক কলেজেই ভর্তি হয়েছে। নিজের ভাইকে নূর রিজেক্ট করার পরে প্রচণ্ড ক্ষোভে নুরিকেও দেখতে পারে না সে। কি এমন হতো যদি নূর ভাইয়াকে ভালোবাসতো? নিজের চেয়ে জুনিয়র কাউকে বিয়ে করতে পারবে না এমন তো কোথাও লেখা নাই। তাহলে কেন সে তার ভাইকে ফিরিয়ে দিল? আজ গল্পটা অন্যরকম হতে পারতো। নুরিও তাকে বারবার ফিরিয়ে দিয়েছে। তারও তো আত্মসম্মান আছে, তাই ঠিক করেছে এই নুরি নামের মেয়েটাকে সে ভুলে যাবে। কিন্তু আদৌ কি ভোলা সম্ভব? সময়ের সাথে পাল্লা দিয়ে ভালোবাসা তো বেড়েই যাচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর রিকশার দেখা মিলে হাঁপ ছাড়ল নুরি। চটপট করে রিকশায় উঠে তাড়া দিল যাওয়ার জন্য। মামা তাড়াতাড়ি যান, এই গরমে অস্থির লাগছে। সীমানা পেরিয়ে গেলে পেছন ফিরে তাকালো একবার। ফারহান যে তাকে লক্ষ্য করছিল তা সে ভালোভাবেই টের পেয়েছে। একটা সময় এই ছেলেটা কত পাগলামো করত, ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলত। আর এখন এই ছেলেটাই মুখ ঘুরিয়ে চলে, অবশ্য আড়ালে আবার ঠিকই দেখে। তখন নুরি শুধু মুচকি হাসে। আকাশপানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল নুরি। ইস, জীবনটা এমন কেন হলো? হঠাৎই আনমনে মনে পড়ল বিগত বছরের কথাগুলো। কি জঘন্য কাটছিল দিনগুলো। তার আদরের আপুর বিয়ে হলো না, বাবা অসুস্থ হয়ে পড়ল। স্বামী আর মেয়ের এই অবস্থা দেখে মা ভেঙে পড়ল। ছোট নুরিও বাস্তবতা বুঝতে শিখল। আস্তে আস্তে বাবা সুস্থ হলো, পরিস্থিতি আবার আগের মতো হতে থাকলো। কিন্তু বদলে গেল তার বোনটা। তার হাসি খুশি বোনটা গম্ভীর হয়ে গেল, সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করলো। কতদিন ঘরবন্দি হয়ে থাকলো। পড়াশোনায় গাফিলতি হলো দু বোনেরই। হুট করে তার বোনটা শক্ত হয়ে গেলে আবার ভার্সিটি যাওয়া শুরু করলো। শেষ করলো শিক্ষা জীবন, পাশাপাশি বাবার ব্যবসার হাতিয়ার হলো। বাবা মায়ের আদরের দোলালি নেমে গেল পরিবার বাঁচানোর লড়াইয়ে। বাবা প্রায় সময় অসুস্থ থাকে, সেই সময়টা নূর একা হাতে সব সামলায়, কিন্তু নীরবে। দিন শেষে তার বোনটা বড্ড একা। সে তার বোনের ডায়েরি থেকে জেনেছিল পাথরকে সে কতটা ভালোবাসে, কিন্তু পরিস্থিতির কাছে হার মেনে গেল তার সব ভালোবাসা। আপা আয়সা পড়ছি, নামেন। রিক্সাওয়ালা মামার ডাকে বাস্তবে ফিরল সে। তড়িঘড়ি করে নেমে টাকা দিয়ে বাসার পথে পা চালালো। পাথর ডাক্তারি পড়ার জন্য দেশ ছেড়েছে অনেক দিন। বাবা মা আর ভাই ছাড়া কারোর সাথেই তার যোগাযোগ নেই। মাঝে মধ্যে ফারহানকে জিজ্ঞেস করে নূরের কথা। সে যখন জানতে পেরেছিল নূরের বিয়ে হয়নি, মনে মনে খুশি হলেও তাকে ফিরিয়ে দেওয়ার অপমানটা ভুলতে পারে না। তখন তার ছেলের হাসি দিয়ে নূরের প্রতি ঘৃণা প্রকাশ করে। এবছর তার ডাক্তারি পড়া কমপ্লিট হলে সামনে বছর দেশে ফিরবে। আর মাত্র কিছুদিন। ভেবেছিল বিদেশের মাটিতেই থেকে যাবে, কিন্তু মা বাবার জন্য তার হয়ে উঠল না। সামনের মাসে তার পরীক্ষা শুরু, তারপর সকল কষ্টের অবসান। ইন্টার্নি করতে সময় লাগবে কিছুদিন, তারপর শেষ। কর্মজীবনে পদার্পণ করবে সে। কত ভেবেছিল ডাক্তার হয়ে ফিরে নূরকে বউ করবে। এখনো কি সম্ভব? কিন্তু অপমান ভুলবে কি করে? এই অপমানের মোক্ষম জবাব তো সে দিবেই দিবে। আর একটু অপেক্ষা করো নূর ম্যাম, পাথর ইজ কামিং। আমার একলা আকাশে থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। এক মনে গান করছিল নূর। আকাশটা আজকে মেঘলা, যখন তখন বৃষ্টি নেমে যাবে। বারান্দায় গ্রিলে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে গান গাইছিল। আজ অনেকদিন পর গান গাইতে ইচ্ছে হলো। কেন হলো কে জানে। তার জীবনের রঙগুলো তো সেই কবেই ধুয়ে গেছে, ভালোবাসাগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। সেদিন যদি পাথরকে ফিরিয়ে না দিতাম, জীবনটা অন্যরকম হতো হয়তো। ওর কাছে ক্ষমা চাওয়া এখনো বাকি। আপু একা একা কি করছো? কিছু না, আয়। কখন আসলি? এই তো অনেকক্ষণ। এই নাও কফি, চলো গল্প করি। বল, তোর ক্লাস কেমন যায়? যাই ভালোই। তুমি তো আর আমাকে ভালোবাসো না, জানবা কেমনে? ভালোবাসি না কে বললো? কে বলবে? আমিই বললাম। নিজের বোনকে একটু পড়াতে পারো না, আর বাইরের ছেলেকে তো ঠিকই। বাকিটুকু আর বলতে পারলো না নুরি। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। ওর বোনটাকে আবার কষ্ট দিয়ে দিল। ইস, কি করলো। আপু আসলে আমি। থাক, কিছু বলতে হবে না। দেখছিসই তো বাবার শরীরটা তেমন ভালো না। তারপর আবার পাথরের বাবা পার্টনারে নাই। বাবার একার ট্যাকেল দিতে কত সমস্যা হয়।
এই কাজটা আঙ্কেল একদম ভালো করেনি। পাথর ভাইয়ের সাথে সমস্যা, তিনি কেন ওই সময় এমন কাজ করলো? নুরির রাগ দেখে আলতো হাসল নূর। মেয়েটার অনেক রাগ হয়েছে, একটু কিছুতেই রেগে যায়। আমাদের বাবা মায়ের কাছে আমরা যেমন সবার আগে, তেমন সবার বাবা মায়ের কাছেই তাদের সন্তান সবকিছুর ঊর্ধ্বে। তোকে যখন বিয়ে দিব, তখন যখন পুচকু পুচকি হবে, তখন বুঝবি। আপু, তুমি সবসময় মায়ের মতো কথা বলো। আমি বিয়ে করব না। কেন করবি না শুনি? যদি তোমার মতো। আবারও ভুল বলে ফেলেছে, মনে হচ্ছে মাথায় 2-4টা লাগাই দিতে। আবারও আকাশপানে তাকালো নূর। জীবনটা কি অদ্ভুত, কার জীবনে কখন কি ঘটে বোঝা যায় না। বয়স তো কম হলো না, 25 বছরের যুবতী। একটা দুর্ঘটনায় সব পাল্টে দিল। বোনকে অন্যমনস্ক দেখে হাতে হাত রাখলো নুরি। বোনের দিকে তাকিয়ে নূর বলল, আমার মতো যে তোরও এমন হবে কে বললো? আমার সাথে যা হবার হয়েছে, তোর সাথে কোনো অন্যায় আমি হতে দিব না। কাউকে ভালোবাসলে বলিস আমাকে, আমি তোকে বিয়ে দেব তার সাথে। ভালোবাসা ফিরিয়ে দিতে নাই রে নুরি। বোনের কথা শুনে ফারহানের কথা মনে হলো। ছেলেটা কত ভালোবাসতো তাকে, হয়তো এখনো বাসে, কিন্তু ভাইয়ের জন্য এখনো ঘৃণা করে তাদেরকে। আপু, একটা কথা বলি? বলে ফেল। আজকে চলো না একটু বাইরে যাই। কতদিন তোমার সাথে কোথাও যাই না। চলো না আজ, প্লিজ প্লিজ, না করো না। আচ্ছা যাব, এখন রুমে যা, ঘন্টাখানিক পর যাব। ধন্যবাদ আপু, অনেক অনেক ধন্যবাদ। হইছে স্যার, আমাকে মেরে ফেলবি নাকি? না, মারবো না, রেখে রেখে জড়িয়ে ধরবো। পাজিল মেয়ে। দীর্ঘ কয়েক বছর পর দেশের মাটিতে পা দিল পাথর। নিজের দেশের অনুভূতিটাই আলাদা, জন্মভূমির মতো কোথাও হয় না। এয়ারপোর্টের সব ফর্মালিটি পূরণ করে বড় একটা লাগেজ নিয়ে বের হয়েছে সে। দেশের মাটিতে পা ফেলে বড় একটা শ্বাস নিল পাথর। আকাশটা মেঘলা, যখন তখন বৃষ্টি নেমে ভিজিয়ে দিয়ে যাবে পুরো শহর। একসময় বৃষ্টি তার খুব পছন্দ ছিল, যদিও তা নূরের জন্য। মেয়েটা বৃষ্টি দেখলে একদম বাচ্চা হয়ে যেত। আচ্ছা, এখনো কি সে বৃষ্টি বিলাস করে? কেমন হয়েছে দেখতে? নুরিটাও অনেক বড় হয়েছে বোধহয়। হ্যাঁ, বড় তো হবেই, ফারহানের সাথেই তো পড়ে। ভাইয়া ভাইয়া, কতদিন পর তোমাকে দেখছি, কি সুন্দর হয়েছে তুমি। একটু চিকনও হয়েছে বটে। ফাজিল, হাসা বন্ধ করো। পাপা মম আসেনি? আসছে তো, এই দেখো। পাপা মম অস্ফুটে বলল পাথর। তার বাবা মা রাগ করে দেশে আসেনি এতদিন। তারা কি বুঝে তাদের কতটা মিস করেছে সে? চোখের কোণে পানির দেখা মিলল। এর মধ্যে ঝড়ের গতিতে বুকে আছড়ে পড়েছে তার প্রিয় মা, কান্না করে বুক ভাসাচ্ছে। মম হয়েছে তো এত কান্না করছো কেন? আমি এসে পড়ছি তো, আর যাব না। কান্না থামাও প্লিজ। ছেলের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে কপালে চুমু খেলেন তিনি। কেমন আছিস বাবা? অনেক ভালো বাবা, কিন্তু তোমাদের দেখে ভালো থাকলাম না। ছেলের এমন কথায় থমথমে হয়ে গেল সবাই। কেন, কি হয়েছে? কি করছি আমরা? কি করছো? নিজেদের খেয়াল রাখো না ঠিক মতো? কি অবস্থা শরীরের? এতক্ষণে হাত ছেড়ে বাঁচল তারা। এখন তুমি এসেছো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, রাস্তায় দাঁড়িয়ে সব কথা বলবা? ভাইয়াকে নিয়ে বাসায় যাই, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। পাথর আর ফারহান এক গাড়িতে, আর তাদের মা বাবা অন্য গাড়িতে। পাথরে ড্রাইভ করছে। এর মধ্যে বৃষ্টি তার সৌন্দর্য প্রদর্শন শুরু করে দিয়েছে। ম্যাম, বাসায় যাবেন না? প্রয়োজনীয় ফাইল দেখছিল নূর। এর মধ্যে তার অ্যাসিস্ট্যান্ট শাকিলের এমন কথা মেজাজ খারাপ হওয়ার মতোই। তবুও কিছুই বলল না নূর। কয়টা বাজে শাকিল? জি, বিকাল 4টায় ম্যাম। আচ্ছা, গাড়ি বের করতে বলো। আর শোনো, বাকি কিছু ফাইল আছে, তুমি একটু বাসায় নিয়ে দেখো তো। আচ্ছা ম্যাম। কাজ বন্ধ করে সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়ল নূর। টিপটিপ বৃষ্টি হচ্ছে, সাথে বাতাস। কিছুক্ষণের মধ্যেই যে জোরেই নামবে আকাশ দেখলেই বোঝাই যাচ্ছে। নিজের ব্যক্তিগত গাড়িটা নিজেই চালায় সে। পথিমধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টির প্রকোপ। একসময় এই বৃষ্টি কত পছন্দ ছিল তার, এখনো আছে, কিন্তু আগের মতো আর ভিজতে ইচ্ছে হয় না তার। শেষ বৃষ্টিতে ভিজেছিল পাথরের সাথে, যখন সে তাদের বাড়িতে থাকতো। কোনো এক সন্ধ্যায় পড়াচ্ছিল পাথরকে, হঠাৎই বৃষ্টি। আর কি পড়ানোতে মন বসে? পাথরকে ফালাই দৌড় দিয়েছিল ছাদে। ওর এমন কাণ্ডে পাথর হতভম্ব হলেও পরক্ষণে হাসি ফুটে ওঠে মুখে।
সেও দৌড়ে যায় তার প্রাণপ্রিয় ভালোবাসার সিনিয়র আপুর পিছে। দুজনেই সেদিন অনেক ভিজেছিল। মনে পড়তেই হেসে ফেলল নূর। আজ এতদিন পর কেন জানি তার খুব ভিজতে ইচ্ছে হচ্ছে। আজকে ভেজাই যায়। যেই ভাবার সেই কাজ। গাড়ি পার্ক করে নেমে পড়ল। বিকেলে আবার বৃষ্টি হওয়ায় গাড়ি খুব একটা নেই, আর এই রাস্তায় গাড়ি কমই চলে। দুহাত মেলে বৃষ্টি বিলাস করছে সে। বৃষ্টির প্রতিটি কণার স্পর্শে কেঁপে কেঁপে উঠছে, তবুও ভালো লাগছে। ফারহান, হ্যাঁ ভাইয়া বলো। তোর নুরির খবর কি? নুরির কথা শুনে মুখটা ফ্যাকাশে হয়ে গেল ফারহানের। আসলে ভাইয়া ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। একই কলেজে পড়ি, কিন্তু আগের ঘটনার জন্য আর সম্পর্ক নেই। এসব ঠিক? আর বলতে পারলো না। পাথর বাইরে থাকা বৃষ্টিবিলাসরত মেয়েটিকে দেখে সব কথা গলায় আটকে গেছে তার। ইস, বুকের বাপাসটাই ব্যথা হচ্ছে। কতদিন পর তার দেখা। আপন মনে বৃষ্টিতে ভিজছে নূর, কোনো দিকে খেয়াল নেই তার। তাকে দেখে যে একজনের হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থা, তা কি সে বুঝতে পেরেছে? নূরকে দেখে গাড়ি থামিয়ে দিয়েছে পাথর। এক দৃষ্টিতে দেখছে তার প্রিয়সীকে। এর মধ্যে একটা গাড়ি এসে থামলো নূরের সামনে। ম্যাম, আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে তো। হঠাৎ পুরুষ কণ্ঠে লাফিয়ে উঠল নূর। চোখ খুলে দেখে শাকিল। কি সুন্দর বৃষ্টিতে ভিজছিল, সে দিল তার 12টা বাজিয়ে। এই ছেলেটা সব সময় ব্যাঘাত ঘটায়। উফ। হ্যাঁ চলো। তুমি এখানে কেন? আমার বাসা এইদিকেই, আপনাকে দেখে থামলাম। আচ্ছা চলো। কারোর সাথে নূরকে কথা বলতে দেখে পাথরের রাগ উঠে গেল। কে এই ছেলে? নূরের সাথে কি? হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল তার, যখন দেখলো ছেলেটা যত্ন করে নূরকে গাড়িতে তুলে দিচ্ছে। হঠাৎ এত রাগ হলো কেন তার? এটা কি নূরের বিশেষ কেউ? ফারহান যে বলে ওর বিয়ে হয়নি। আর ভাবতে পারলো না পাথর, গাড়ি ছেড়ে দিল। কি রে, এত ভিজে কেন তোরা? ভিজে জুবুথুবু হয়ে কাঁপছে নূর। মায়ের প্রশ্নের উত্তর দেওয়ার মোটেও ইচ্ছে নেই। শাকিল বোধহয় বুঝলো। আসলে আন্টি হয়েছে কি, আমরা অফিস থেকে বের হতেই বৃষ্টির কবলে পড়ি, তাই ভিজে গেছি। এই ছেলে মিথ্যা কেন বললো? যাই হোক, হয়তো আমাকে বাঁচানোর জন্য বলছে। আচ্ছা আচ্ছা, ভিতরে এসো। নূর, যাও পোশাক পাল্টাও। মাথা নেড়ে সম্মতি জানিয়ে নূর চলে আসলো রুমে। জ্বর না এসে পরে কি ঠান্ডা লাগছে? আন্টি আমি আজ আসি কেমন? এই অবস্থায় যাবে কি করে? বাহিরে তো এখনো বৃষ্টি হচ্ছে। সমস্যা নাই আন্টি, বাসে মা একা, আমি না গেলে থাকতে পারবে না। আচ্ছা সাবধানে যাও তাহলে। আসি তাহলে, আল্লাহ হাফেজ। পোশাক পাল্টে সোজা কম্বলের নিচে। এক কাপ কফি হলে বেশ হতো। এখন আবার নিচে যেতেও ভালো লাগছে না। ধুর, কেন যে ভিজতে গেলাম। আসবো? কে? ও মা, আসো। এই নে তোর কফি। ধন্যবাদ মা, এটা খেতেই মন চাইছিল। তোর চোখ মুখ এত লাল হয়েছে কেন? ও কিছু না, বৃষ্টিতে ভিজা হয়েছে তো তাই। জ্বর আসলো নাকি দেখি? এই তোর শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে, আর তুই বলছিস কিচ্ছু না। কফি শেষ কর, আমি খাবার আর ওষুধ নিয়ে আসছি। মা চলে যাওয়ার পর নূর এক মনে কফি খাচ্ছে। আপু আসবো? এসেই তো পড়েছো, আসো। তোমাকে কি ডিস্টার্ব করলাম? না সমস্যা নেই, বসো। আসলে আপু, এভাবে আমতা আমতা করছো কেন? কিছু বলবে? হ্যাঁ বলবো। আচ্ছা বলে ফেলো। কাল আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান, তোমাকে যেতে হবে। প্লিজ প্লিজ না করো না, টিচারও তোমাকে যেতে বলেছে। কাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে শুনি? ওই আসলে কাল আমাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠান, আপুকে যেতে বলেছে। নূর কোথাও যাবে না, ওর জ্বর। সে কি বলো? এই আপু, তো জ্বর আসলো কিভাবে? আস্তে নুরি, তেমন কিছু না, তুমি পড়তে যাও। মন খারাপ করে চলে গেল নুরি। ভাইয়া শোনো, তোমার সাথে আমার কথা আছে। কিছু দরকারি কাজ সারছিল সে। ছোট ভাইয়ের কথা শুনে একবার ওর দিকে তাকিয়ে আবার কাজে মন দিল। কি দরকার বলে ফেলো। আহা, এভাবে মেজাজ দেখাচ্ছ কেন? চোখ রাঙিয়ে ওর দিকে তাকাতেই ও চুপ। কি বলবি বলে এখান থেকে ভাগ। আসলে কাল আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান, তোমাকেও যেতে হবে। আমার কি আর কোনো কাজ নেই? না পারছি না। ভাইয়া একটা দিনই তো, চলো না।
তোমারও তো কলেজ, ওইটা স্যারদের সাথেও দেখা করে আসবে। তোমাকে দেখে সবাই কত সারপ্রাইজ হবে ভাবতে পারছো? তাহলে তুমি যাবে না? দেখি, ভেবে দেখবো, এখন তুই যা। বেচারা ফারহানও মন খারাপ করে রুম ছাড়লো। এমনিতেই মেজাজ অনেক বিগড়ে আছে। তোমাকে আমি শান্তিতে থাকতে দিব না নূর ম্যাম। পাথর এসে পড়েছে, তোমার সুখের দিন শেষ। আমাকে রিজেক্ট করার যে সাহস তুমি দেখিয়েছো, আমাকে কষ্ট দেওয়ার বদলা তোমাকে তো পেতেই হবে। নুরিকে একটা সারপ্রাইজ দেওয়াই যায়, মেয়েটা খুব খুশি হবে। লাল পেড়ে সাদা শাড়ি, খোপা চুলে টকটকে লাল গোলাপ, হাতে কিছু লাল চুড়ি, চোখে ঘন কাজল, ঠোঁটে নুট কালার লিপস্টিক, ব্যাস সাজ কমপ্লিট। নুরি চলে গেছে আরও আধা ঘন্টা আগে। নুরের জ্বর বলে আর যেতে বলেনি ওকে। সকাল থেকে জ্বর না থাকায় ভাবলো যাই, অনেকদিন তো হলো কোথাও যাওয়া হয় না। সেই কবে কলেজ থেকে বের হয়েছি, আর সে মুখো হওয়া হয়নি। হঠাৎ গেলে নুরিও খুব খুশি হবে, খুব আবার স্যারদের সাথেও দেখা হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ, একদম রেডি হয়ে বেরিয়ে পড়লো। জ্বর নিয়ে কোথায় যাওয়া হচ্ছে এই সাজে? মায়ের ভ্রু কুচকানোতে আলতো হেসে বলল নূর। আমার এখন জ্বর নেই মা। আর তোমার মনে নেই আজ যে নুরির কলেজে নবীনবরণ অনুষ্ঠান? কাল না বললো, তাই ভাবছি যাই, ঘুরে আসি। মেয়েটা খুশিও হবে, আমারও সকলের সাথে দেখা হয়ে যাবে। নূরের কথায় মা বোধ হয় অবাক হলো, সাথে খুশিও। অতীত যে কতটা পাল্টে দিয়েছে তাদের জীবন, তা ভাবতে মায়ের হাওমাও করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু কাঁদে না। মাকেও তো কম সহ্য করতে হয়নি কিছু। হাসি মুখে মেয়েকে বিদায় দিয়ে চোখের পানি মুছলেন তিনি। আল্লাহ, আমার মেয়েগুলোকে ভালো রেখো, ওদের জীবনে আর কষ্ট পেতে দিও না। আমার নোটটা বড্ড পরিবর্তন হয়ে গেছে। যে মেয়েটাকে শাড়ি পরার কথা বললে চিল্লায় সারা বাড়ি মাথায় তুলতো, সে এখন কত সুন্দর করে শাড়ি পরতে পারে। আমাদের একটা ভুলের মেয়েটার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তবুও কোনো অভিযোগ নেই, অথচ কতই না কষ্ট। চোখের পানিটুকু মুছে এক দীর্ঘশ্বাস নিয়ে দুপুরের রান্নার জোগাড় করতে গেলেন। নীল শাড়িতে তোকে নীল পরি লাগছে রে নুরি। আয় হায়, আমার বুক ব্যথা করছে তোকে দেখে। এত সুন্দর কেমনে তুই? আমি যদি ছেলে হতাম না, তোকে ছাড়া কাউকেই বিয়ে করতাম না। দরকার হলে তোর বাসার সামনে গিয়ে অনশন করতাম, বাবার পা ধরে ঝুলে থাকতাম। আল্লাহ বাঁচাইছে, তুই ছেলে হসনি। তুই যে কিপটা, এমন কিপটা জামাই আমার চাই না। নুরির কথায় সবাই হেসে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। অন্যদিকে কেউ একজন যে ম্যাডামের দিকে হা করে তাকিয়ে আছে, সেই খবর কি কেউ রাখে? সে কখন থেকে লক্ষ্য করছে, অথচ তার কোনো খবরই নাই। উল্টো কি হাসাহাসি করছে। আসলে মেয়েটা সুন্দর, দিন দিন আরো সুন্দর হচ্ছে। কিরে, এমন ড্যাব ড্যাব করে কাকে দেখছিস? সোহানের কথায় চমকে উঠল ফারহান। পরক্ষণে নিজেকে ঠিক করে নিয়ে বলল, কই, কাউকে না। কখন আসলি? অনেকক্ষণ। কি বলিস, আমি তো বুঝতেই পারলাম না। বুঝবি কেমনে, মন যদি থাকে অন্য কারো কাছে? আর কত রাগ করে থাকবি? আমার মন বলে নুরিও তোকে পছন্দ করে, কিন্তু মেয়ে মানুষ তো বুক ফোটে তো মুখ ফোটে না। আর তুই যেভাবে আপন করেছিস ওকে। ওর ডায়লগ শেষ হলে যা, এসব কথা আমি শুনতে চাইনি তোর কাছে। জ্ঞান দিবি না। আচ্ছা আচ্ছা, রাগ করতে হবে না, চল, অনুষ্ঠান শুরু হবে। হ্যাঁ চল। এতক্ষণ হাসাহাসির মধ্যে থাকলেও ফারহানকে খেয়াল করেছে নুরি। সোহানের সাথে কথাও শুনেছে সে। বুক চিরে এখন শুধু দীর্ঘশ্বাসই বের হয়, মাঝে মাঝে খুব কান্নাও পায়। কিভাবে সবাইকে বোঝাবে আমার বোনটা যে কোনো ভুল করেনি? সে যে তিলে তিলে কষ্ট পেয়ে শেষ হয়ে গেছে। কেন সবাই বোনকেই দোষী করে? ফারহানকে সেও ভালোবাসে, কিন্তু বলা হয় না, হয়তো কখনো হবেও না। ফারহান যে বড্ড ঘৃণা করে তাকে। কখনো কি এই ঘৃণার পর্দার শেষ হয়ে ভালোবাসার চাদরে আবার মুড়িয়ে নিবে তাকে? সম্ভব হবে কি এই অসম্ভব ব্যাপারটা? অনেক কিছু বদলে গেছে। দীর্ঘ কয়েক বছর পর চিরচেনা কলেজ ক্যাম্পাসে এসে প্রাণ জুড়িয়ে গেল নূরের। এই তো তার পরিচিত জায়গা। কয়েক বছর বেশ কিছু পরিবর্তনও হয়েছে বটে। এই ক্যাম্পাস জুড়ে কত স্মৃতি তাদের। একটা সময় কত মাতামাতি করেছে তারা 5 বন্ধু। কোথায় এখন তারা? সময়ের সাথে সাথে ব্যস্ততার অজুহাতে যোগাযোগ করা হয়ে ওঠেনি। কিন্তু আদৌ কি যোগাযোগ করতে চেয়েছে কখনো? কোথায় হারালো বন্ধুগুলো, যাদের ছাড়া দিন কল্পনা করা যেত না? কই আজ তারা সবাই? সবকিছু হঠাৎ করে কিভাবে জানি হারিয়ে গেল। মনে পড়ল কিছু পুরনো স্মৃতি।
নূরের সেদিন যখন তার বিয়েটা হলো না, বাবা অসুস্থ হয়ে পড়ল, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেল সবাই, তখন বন্ধুরা সান্ত্বনা দেওয়ার জন্য পাশে ছিল। কত ভয়ঙ্করভাবে কেটেছে তাদের দিনগুলো, ভাবতে এসব এলোমেলো লাগে। আস্তে আস্তে বাবা সুস্থ হলো ঠিকই, কিন্তু তাদের বাড়িটা আর থাকলো না। ব্যবসায় লোকসান, ভিটে হারা, সব মিলিয়ে নিঃশেষ হয়ে গেল। তারপর শুরু হলো তার পরিবার বাঁচানোর যুদ্ধ। সবার সাথে যোগাযোগ বন্ধ হলো। তার অক্লান্ত পরিশ্রমে আস্তে আস্তে আবার সব আগের মতো হলো ঠিকই, কিন্তু সম্পর্কগুলো আর আগের মতো রইল না। এসব ভাবতে ভাবতেই শাড়ির কুচি ধরে চারপাশে চোখ বোলাচ্ছিল নূর। হঠাৎই বেখেয়ালিভাবে হোঁচট খেয়ে পড়ে যেতে নিল, কিন্তু পড়ল না। ভয়ে চোখ খিঁচে বন্ধ করে নিল সে। ব্যথা পেল না, কিন্তু পড়ে গেল তো ব্যথা পাওয়ার কথা, পেল না কেন? তারপরই অনুভব করলো আসলে সে পড়েইনি, ব্যথা পাবে কি করে। নিজেকে কারো বাহুডোরে আবদ্ধ দেখে ঝটপট চোখ খুলে সরে দাঁড়ালো সে। সামনের ব্যক্তিটি চুপচাপ দাঁড়িয়ে, ধন্যবাদ দেওয়ার জন্য চোখ তুলে তাকাতেই হা হয়ে গেল যেন। অস্ফুট সুরে বলল, পাথর। বুকের বাপাসটায় হঠাৎই কেমন চিনচিনে ব্যথা অনুভূত হলো। আজ কত বছর পর, ঠিক কত বছর পর দেখছে সেই চিরচেনা মুখটি। মুখ দিয়ে একটা কথাও বের করতে পারল না। কিভাবেই বা পারবে? অপরাধ বোধটা যে খুবই চড়া। কিছু বলতে যাবে ভেবে মুখ খোলার আগেই সামনে দাঁড়ানো ব্যক্তিটি বলল, ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই ম্যাম, ব্যাস। এইটুকুই যেন আবার সব এলোমেলো করে দিল। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা লোকটা কি বুঝলো কিছু? হয়তো হ্যাঁ, আবার হয়তো বা না। পাশ কাটিয়ে চলে গেল সে। হতভম্ব হয়ে ঠায় দাঁড়িয়ে রইল নূর। এতগুলো দিন পরে কেন আবার এমন হলো সেই অনুভূতি? চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ল। সেদিকে কোনো খেয়ালই নেই নূরের। দূর থেকে সবটাই দেখল নুরি ফারহান। বোনকে আসতে দেখে খুশিতে দৌড়ে আসতে গিয়েছিল সে, মাঝখানে থমকে গেল। পাথরকে দেখে সেও হতবাক। অনেকগুলো দিন পর পাথরকে দেখে খুশি হলেও বোনের চোখে পানি দেখে এক রাশ ঘৃণা জন্মালো। নিশ্চয় সে তার বোনকে কথা শুনিয়েছে। দৌড়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরল। এই আপু, কাঁদছিস কেন আপু? বোনের ডাকে তার দিকে ফিরে বোঝার চেষ্টা করলো নূর। কি থেকে কি হলো ভাবতেই মনে পড়ল কিছুক্ষণ আগের ঘটনা। নিজেকে সামলে নিয়ে বলল, কিছু না, চোখে কি যেন গেল তাই। সবটা দেখলেও কিছু বলল না নুরি। প্রসঙ্গ পাল্টে বলল, তোমার না জ্বর? আপু এই শরীরে কষ্ট করে আসলে কেন? গায়ে তো এখনো জ্বর আছে। খেয়াল হলো আসলেই তার জ্বর আবার এসেছে। শরীরের জ্বরের পাশাপাশি মনের জ্বরও। শরীরের জ্বর তো না হয় ঔষধে সেরে যাবে, কিন্তু মনের জ্বর কি সারবে? অনেক কিছু চিন্তা করলো নূর। বোনকে বলল, চল যাওয়া যাক। দু বোন মিলে হাঁটা হলো অনুষ্ঠানের দিকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দু বোনের কাহিনী দেখলো পাথর। নূরের চোখে পানি দেখে ভেতরটা পুড়ে যাচ্ছিল তার, কিন্তু তা মুছে দেওয়ার অধিকার যে নেই তার। হঠাৎই শুভ্র শাড়ি পরিহিত রমণীকে দেখে থমকে গিয়েছিল সে। পাথরও এসেছে কিছুক্ষণ ভাইয়ের সাথে দেখা করে জরুরি ফোন কল করার জন্য এদিকে এসেছিল সে। তার হলো না। দূর থেকে নূরকে দেখে সবটা ঘেটে গেল। পুরনো সত্তা আবার কেন জানি জেগে উঠল। ভাইয়ের কাঁধে হাত রেখে আলতো করে ডাকলো, ভাইয়া। ফারহানের কথায় চোখের কোণের পানিটুকু মুছে বলল, কি রে, তুই এখানে কেন? চল যাই। আমি কিন্তু বেশি সময় থাকতে পারবো না, আমাকে হসপিটালে যেতে হবে। আয় তাড়াতাড়ি বলে দ্রুত পায়ে এগিয়ে গেল পাথর। ভাইয়ের চোখের পানি চোখ এড়ায়নি ফারহানের। আজকের গল্পটা অন্যরকম হতে পারতো, কিন্তু হয়নি। নূরের প্রতি খুব রাগ হলো তার। পাথর আবার ডাকলেই রাগ এক সাইডে রেখে হেঁটে চলল পিছু পিছু। জীবন সুন্দর, ভয়ঙ্কর রকমের সুন্দর। স্কুল কলেজের দিনগুলো সবচেয়ে বেশি সুন্দর। নতুন অতিথিদের আগমনে ক্যাম্পাস মুখরিত। এখানে সেখানে কলেজে পড়ুয়া বাচ্চারা হই হুল্লোড়ে মেতে উঠেছে। কত আনন্দই না তাদের। দূর থেকে মুগ্ধ নয়নে ওদের দিকে চেয়ে আছে নূর পাথর। একসময় তারাও এমন মজা করত। কি সুন্দর ছিল সেই দিনগুলো। বড় হওয়ার সাথে সাথে যেন সব হারিয়ে গেল। হঠাৎই মাইকিংয়ের আওয়াজে ঘোর কাটল দুজনের। স্যার যার যার আসন গ্রহণ করতে বলেছে, অনুষ্ঠান শুরু হবে। অতিথিদের জন্য আলাদা সুন্দর করে আসন করা হয়েছে। নূর পাথর তাদের জায়গায় গিয়ে বসল। এই ফাঁকে অবশ্য সব টিচারের সাথে কথা হয়েছে নূরের। অনেকেই সান্ত্বনার বাণী শুনিয়েছেন। চুপচাপ শুনে গেছে নূর। তার ভাগ্য নিয়ে কেউ তাকে সান্ত্বনা দিক তা তার মোটেও পছন্দ না। তবুও গুরুজনদের কথা শুনতে হয়।
কলেজ জীবনে তার প্রিয় একজন ম্যাম ছিল, লাইলা ম্যাম। ম্যামও তাকে ভীষণ আদর করত। সবাই যেখানে তাকে সান্ত্বনার বাণী শুনিয়েছে, ম্যাম তখন তাকে কঠোর হয়ে জীবন এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে। জীবনে অনেক সমস্যা আসবে, এই সমস্যাগুলোকে কাটিয়ে এই পথ চলতে হবে। যারা ভয় পাবে, পিছিয়ে যাবে, তারাই হেরে যাবে। ভালো মন্দ নিয়েই জীবন, সব কিছুকেই গুছিয়ে নিয়ে চলতে হবে। খারাপের পরে ভালো কিছুর সূচনা হবে, তখন জীবনটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। এটাই নিয়ম। রাতের অন্ধকার কাটিয়ে যেমন দিনের আলো ফুটে, ঠিক তেমনই খারাপ কিছুর পরে শুভ কিছু ঘটবেই ঘটবে। ম্যামের কথাগুলো তাকে শান্তি দিয়েছে। কিছুক্ষণ আগের অশান্ত মনটা শান্ত হয়েছে। আসলেই তো এক জিনিসে আটকে থাকলে চলবে নাকি? চলবে না। দিন সময় কারো জন্য বসে থাকে না, তার নিয়মে সে চলবেই। সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিতে হবে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, বিধাতা যা করে তা বান্দার মঙ্গলের জন্যই করে, যাতে তার বান্দার ভালো হবে সেটাই করে। মাঝে মাঝে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে, তার বান্দার ধৈর্য পরীক্ষাও করে। তাই সকল পরিস্থিতিতে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। হ্যাঁ, সব কিছু বাদ দিতে হবে। পাথরকেও ম্যাম ঠিক একই কথাই বলেছে। দুজনেই তার খুব প্রিয় স্টুডেন্ট। দুজনেই তাদের জীবনের হিসেব নিকেশ নিয়ে ব্যস্ত। বাকি দিকে তাদের হুঁশ নেই। ম্যামের মুখে নিজের নাম শুনিয়ে চমকে উঠল নূর। কি হলো ব্যাপারটা বুঝতে একটু সময় লাগলো। পরক্ষণেই বুঝতে পেরে স্টেজের দিকে এগিয়ে গেল নূর। ম্যাম তাকে নতুন স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু কথা বলতে বলেছে। কলেজ ক্যাম্পাস আজ মুখরিত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক দিয়ে ভরপুর। এত মানুষের সামনে কথা বলতে ভীষণ আনইজি ফিল হচ্ছে নূরের। ম্যামের দিকে তাকাতেই চোখের ইশারায় আশ্বস্ত করলেন তিনি। চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল নূর। এদিকে সবার করতালিতে কিছুক্ষণ চেয়ে রইল সেদিকে। নুরি তো আপু বলে এক চিল্লানি দিয়ে দিয়েছে। উৎসুক জনতা চেয়ে আছে নূরের পানি, তার কথা শোনার জন্য। মিডিয়া লোকও চেয়ে আছে। পাথর এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে মাইক হাতে নারীটির দিকে। ফারহানিতে খুবই বিরক্ত, তবুও কিছুই বলছে না। আসসালামু আলাইকুম। সবাই একই সাথে সালামের উত্তর দিল। কেমন আছেন সবাই? আবারও সবাই একই সাথে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি? নূর মিষ্টি হেসে বলল, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে হয়তো অনেকে চিনবেন, আবার অনেকেই চিনবেন না, তবুও আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি নূর, নূর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ওনার। এত অল্প সময়ে এবং অল্প বয়সে এত বড় ইন্ডাস্ট্রির ওনার হয়ে উঠতে অনেকেই অনেক প্রশ্ন করেছেন। মেয়ে হয়ে এত বড় দায়িত্ব সত্যিই একটু ভাবনার বিষয়। আমার সফলতার গল্প অনেকেই জানতে চেয়েছেন, কিন্তু আমি এসব প্রশ্ন সব সময়ই এড়িয়ে চলতাম। তবে আজ বলবো, আমার এই জায়গায় আসার গল্পটা মোটেও সহজ ছিল না। আমি আমার সৃষ্টিকর্তা এবং আমার বাবা মা বোনের প্রতি ভীষণ কৃতজ্ঞ। করতালিতে মুখরিত হলো চারপাশ। নূর আবার মুচকি হাসল। নূরের চোখে জল টলমল করছে। পাথর এখনো চেয়ে আছে নূরের পানি। আমি আমার বাবা মায়ের অতি আদরের বড় মেয়ে। আমাদের দুই বোন নিয়ে বাবা মায়ের ছোট্ট রাজত্ব। ছোটবেলা থেকেই আমি যেমন নরম তেমনই চঞ্চল। স্কুল কলেজ বন্ধু বান্ধব নিয়ে আমার চলাফেরা। অতি আদরের হওয়ায় কোনো কাজই করতে পারতাম না আমি। বাবা মা অবশ্য করতেও দেয়নি কখনো। আমি যখন কলেজ জীবন শেষ করলাম, তখন আমার জীবনে আসলো একটা ছোট্ট ছেলে। ছোট বলছি এই কারণেই, কারণ ও আমার 2 বছরের জুনিয়র ছিল। মূলত ওকে পড়ানোর জন্যই আমার কাছে আসা। স্যারের রিকোয়েস্টে ওকে পড়ানো শুরু করি। পাথর থমকে গেল নূরের কথা শুনে। ওর কথা বলছে নূর? হ্যাঁ, ওই। উৎসুক জনতা নাম জানতে চাইল। পাথর ঘামতে শুরু করে দিয়েছে। নূর কি তার নাম বলে দিবে? ফারহানও হতভম্ব। নূর পাথরের দিকে তাকিয়ে একটুখানি হাসল। দয়া করে নাম জিজ্ঞেস করবেন না, তার নাম বলতে চাচ্ছি না। তবে আমার এতদূর আসার পেছনে তারও অবদান আছে অনেকটাই। তাকে পড়াতে পড়াতে একসময় সে আমাকে ভালোবেসে ফেলল। সবার মধ্যে কৌতূহল এবার আরো গাঢ় হলো। একটু থেমে আবার বলা শুরু করলো নূর। সে ছোট ছিল বিধায় আমি প্রথমে তেমন গুরুত্ব দেইনি, কিন্তু দিন দিন তার ভালোবাসা বাড়তেই লাগলো।
তাকে আমি বুঝালাম এইসব ভুল, সব আবেগ, সমাজ ছিছি করবে, পরিবার মানবে না, কিন্তু সে শুনল না। সে তো সেই, কারো তোয়াক্কা সে করবে না। আমি তাকে শর্ত দিলাম, আগে ডাক্তার হয়ে এসো, তারপর ভাববো। আর তার আবার স্বপ্ন ছিল সে ডাক্তার হবে। সে আমার শর্ত মানল, তবে আমি আমার কথা রাখতে পারলাম না। বাসা থেকে বিয়ের কথা বলল, প্রথমে না করে দিলাম, কারণ তখন আমিও সেই জুনিয়রটাকে মন দিয়ে দিয়েছিলাম যে। তবুও কেউ শুনল না। বাবা কথা দিয়ে দিয়েছে, বিয়ে আমাকে করতেই হবে। কি আর করার, আমি রাজি হলাম একটা সময়ে। আমার সুপ্ত অনুভূতিগুলোকে ধামাচাপা দিলাম, মন শক্ত করে নিলাম। নূরের চোখে পানি, পাথর হতবাক। তার নূর ম্যামও তাকে ভালোবাসতো। হাত মুষ্টিবদ্ধ করে নিল সে। আমার বিয়ের ধুম পড়ে গেল। সেও জানতে পারলো, ছুটে আসলো আমার কাছে, বারবার অনুরোধ করলো। আমি শুনলাম না তার অনুরোধ। কি করে শুনতাম? আমি তখন প্রতিজ্ঞাবদ্ধ যে সে আগে কষ্টে ভিন দেশে পাড়ি জমালো। বিধাতা বোধ হয় তার কষ্ট সহ্য করতে পারেনি। আমার বিয়ে হলো না। বিয়ের দিন সকালে বর অ্যাক্সিডেন্টে মারা গেল। বাবা মেয়ের কষ্টে স্ট্রোক করলেন। আমি হয়ে গেলাম পাথর। মা এইসব অবস্থা সহ্য করতে না পেরে অসুস্থ হলেন। সেই আমিটা উঠে দাঁড়ালাম। বাবা মাকে নিয়ে ছোটাছুটি করলাম, কিন্তু মানুষ হায়, আমাদের বিপদে কেউ পাশে দাঁড়ালো না। একা আমি সব দিক মানানোর চেষ্টা করলাম। নিজের পড়াশোনা গ্যাপ দিলাম। ছোট বোনটাও তখন ছোট, সেও পরিবারের এমন দশা দেখে ভেঙে পড়ল। তাকে সাহস দিলাম। বাবাকে সুস্থ করে বাড়িতে ফিরতেই দেখি আমাদের বাড়ি নিলামে। হয়ে গেলাম সর্বহারা। সবার চোখে পানি, পানি পাথরের চোখেও। ফারহানও আজ কাঁদছে। এত কিছু হয়ে গেছে ওদের সাথে। নড়ি ঠোঁট কামড়ে কাঁদছে। তার চোখের জল যেন বাঁধই মানছে না। নূরের চোখে জল চিকচিক করছে। নতুন উদ্যমে শুরু হলো আমার বেঁচে থাকার লড়াই। আমি হেরে গেলাম না, পরিবারের মুখের দিকে তাকিয়ে আবার শুরু করলাম। অনেকবার ব্যর্থ হয়েছি। তখন মনে হতো আমি লুজার, নিজের পরিবারের জন্য কিছুই করতে পারছি না। পরে আবার নিজেই শান্ত হয়ে গেলাম, শক্ত হয়ে গেলাম। ঘুরে দাঁড়ালাম নিজের চেষ্টায়। বাবার ব্যবসাটাকে আগের থেকেও দ্বিগুণ করলাম। বাড়িটাও ফিরে পেলাম। ওই বাড়ি যে আমাদের ভালোবাসায় ঘেরা। আজ আমি সফল। আমার সাফল্য সবাই আজ খুশি। তাই বলছি সকলকে, কখনো হেরে যাবে না। জীবন এত সহজ নয়। অনেক প্রতিকূল অবস্থা আসবে, সবকিছু মেনে নিয়েই চলতে হবে। আমার মতো জানি কারো জীবন না হয়। কখনো ভুল সিদ্ধান্ত নিবে না, বুঝে শুনে পা ফেলবে। মনে রাখবে, তোমার সুখে অনেককে পাশে পাবে, কিন্তু দুঃখের সময় কাউকে পাবে না। তোমার সফল হওয়া সবাই খুশি হবে, কিন্তু কিভাবে হলে তা কেউ খুঁজবে না। সবাই করতালি দিয়ে নূরের নাম জপ করতে থাকলো। সবার মুখে মুখে নূর। দুফোঁটা পানি নিচে পড়ল, সাথে সাথেই মুছে নিল তার দুর্বলতা কাউকে দেখাতে চায় না সে। হেসে বলল, আমার কথা শেষ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। স্টেজ থেকে নেমে যেতে একজন অনুরোধ করলো একটা গান গাওয়ার জন্য। এত মানুষকে কাঁদিয়েছে, এখন সবার মন ভালো করতেও হবে। নূর রাজি হচ্ছিল না। নুরি তখন বলল, আপু গাও না, কত বছর হলো তুমি গান ছাড়লে, গাও না আজকে। সবাই একসাথে গান গাওয়ার জন্য অনুরোধ করতে থাকলো। নূর আর না করতে পারলো না। একটা গিটার আনার জন্য অনুরোধ করলো। কিছুক্ষণের মধ্যে একটা ছেলে এসে হাতে গিটার দিল। নূর মুচকি হেসে তা হাতে নিল। অনেক বছর পর আবারও তুমি আমার হাতে। একটা সময় খুব প্রিয় ছিলে। কিছু কথার পেটে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রায় ব্যাকুলতা, আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা
কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে, কোনো এক রূপ কথার জগতে তুমি চিরসাথী আমার জীবনের এই পথে। গানের প্রতিটা লাইন পাথরের বুকে গিয়ে বিচ্ছে। মাথা নিচু করে তার প্রাণপ্রিয় ম্যামের গান শুনছে। এর আগে অনেক গানই শুনেছে, তবে আজ কেন এমন লাগছে? চোখ দুটো টলমলো করছে, যখন যখন পানি পড়বে টপ করে। ফারহান একবার নূর তো একবার নিজের ভাই, আবার নুরির পানি চাইছে। ও নিজের ওপরে রাগ হচ্ছে ভীষণ। কি স্বার্থপর আমি, শুধু নিজেদের দিকটা, নিজের ভাইয়ের দিকটাই দেখলাম, অপর পক্ষের মানুষগুলোর কথা একবারও ভাবলাম না। আর নুরি, আমি তো নুরিকে ভালোবাসতাম ভীষণ, তাহলে কোথায় গেল ভালোবাসা? একবারও নুরির দিকটা ভাবলাম না, ওকে বিশ্বাস করলাম না। ঠিকই তো আছে, ও যেমন ওর ভাইয়ের দিকটা দেখলো, নুরিও তোর বোনের কথাই ভাববে। এত বড় ভুল কি করে করলাম আমি, ড্যাম ইট। রাগে নিজের চুলগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে হচ্ছে ফারহানের। কত কষ্টে কেটেছে বিগত দিনগুলো তাদের, কিন্তু তখন নুরির পাশে ফারহানের থাকার কথা ছিল। নুরি তো তার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু সেই অপমান করেছে। হায় রে, এখনো রাগ কি করে ভাঙাবে? নুরির দিকে চেয়ে দেখলো, ও চোখে এখনো পানি। ফারহানের বুক কেঁপে উঠল। সান্ত্বনা দিবেই বা কোন মুখে? সবার করতালের মধ্যে শেষ হলো নুরের গান। এতক্ষণের কষ্টে আটকে রাখা কান্নাগুলো এখন বেরিয়ে আসতে চাইছে। সবার মুখে নুরের জয়গান। যাওয়ার একদম সহ্য হলো না, কোনো রকম গিটারটা রেখে দৌড়ে নেমে গেল। ওর অমন কাজে সবাই হতভম্ব। কি হলো, এভাবে নেমে গেল কেন কাঁদতে কাঁদতে? ব্যাপারটা বুঝতে পেরে ম্যাম কথা ঘোরালো। উপস্থিত সবাইকে শান্ত করে পরবর্তী কাজ শুরু করলো। বোনকে কাঁদতে কাঁদতে দৌড়ে যেতে দেখে নুরিও পেছন পেছন দৌড় দিল। পাথরও বসে থাকতে পারল না আর। তার নূর ম্যাম তো অনেক স্ট্রং, এভাবে কখনো কাঁদতে দেখেনি। সেও দৌড় লাগালো। আশেপাশে বোনকে না পেয়ে নুরি পাগল প্রায়। কোথায় তার বোন? নুরিকে এভাবে দৌড়াদৌড়ি করতে দেখে ফারহান এগিয়ে এসে ডাক দিল। নুরি। এই একটা ডাক সবকিছু এলোমেলো করে দিল। আজ কতদিন পর ডাকলো তাকে। নুরি চোখ দিয়ে পানি পড়ছে টপটপ করে। নিজেকে শান্ত করে বলল, ফারহান, এখন তোমার সাথে কথা বলার মতো সময় আমার নেই। আপুকে পাচ্ছি না, কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। সো প্লিজ এখন কিছু বলো না, আর কখনো বলার প্রয়োজনও নেই, যেতে পারো তুমি। আমিও তোমার সাথে খুঁজি। ফারহানের একতি ভরা কণ্ঠ, কিন্তু তবুও নুরির মন গলল না। সরি, তুমি কেন খুঁজবে? কোনো প্রয়োজন নেই, তার থেকে বরং নিজের ভাইকে গিয়ে দেখো। আমাদের কি হলো না হলো তা ভাবতে হবে না? গটগট পায়ে চলল ক্যাম্পাসের পুকুর পাড়ের দিকে। ওই দিকটা দেখা হয়নি। নুরি যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল ফারহান। আসলেই এত সহজে ম্যামের রাগ ভাঙাবে না, অন্য উপায় অবলম্বন করতে হবে। পুকুরের স্বচ্ছ পানির দিকে চেয়ে চোখে জল ফেলছে নূর। এত কষ্ট কেন হচ্ছে? এতদিন পর মানুষটাকে সামনে দেখে, নাকি নিজের ভাগ্যকে দেখে? ভাগ্য বুঝি উপহাস করছে আজ। পাথর তার উপর রেগে আছে ভীষণভাবে। অবশ্য রাগারই কথা, কিন্তু সে কি জানে তার জুনিয়র একদমই রেগে নেই তার ওপর? উল্টো এতদিন কেন দেশে এলো না? কেন তার ম্যাম এত কষ্ট করলো তার জন্য নিজের ওপর রাগ হচ্ছে ভীষণ। পুকুর পাড়ে বোনকে দেখে হাত ছেড়ে বাঁচল নুরি। আলতো পায়ে বোনের কাছে সে কাঁধে হাত দিল। নূর চমকে ঘুরে তাকাতেই দেখে নুরি। ছোট বোনকে দেখে আর কান্না আটকাতে পারল না যেন। বোনকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। নূরের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে নিজেও কেঁদে ফেলল নিঃশব্দে। কেন এমন হয় নুরি আমার সাথে? আমরা কি এতই খারাপ নুরি? বাবা মাও আমাকে বুঝলো না, সমাজের কাছে আমি অপয়া হলাম, নিজের ভালোবাসা বিসর্জন দিলাম। এত কষ্ট করে এত দূর এসেও কিছুই করতে পারলাম না। এত বছর পরে আবার কেন এমন হলো? আপু থামো, আর কত কাঁদবে? তোমার কোনো দোষ নেই, তুমি কেন কষ্ট পাচ্ছ? তুমি আমার অনুপ্রেরণা, তোমার জন্য নিজের সাথে লড়াই করার সাহস পাই। তুমি তো বেস্ট, যারা তোমাকে বুঝতে পারে না তারা পচা। কষ্ট পেয়ে না আপু, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ আছে, তো ধৈর্য ধরো। এরপর দুজনেই নীরব। দূর থেকে ওদের দেখছে পাথর।
নূরকে কাঁদতে দেখে ও আসতে গেছিল, মাঝখানে নুরি এসে পড়ল বিধায় আর এগোলো না। আপু চলো বাসায় যাই, বাবা মা চিন্তা করবে, চলো যাই এখন। নুরির কথায় সম্মতি দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ালো। দুবোন হাঁটতে গিয়ে দেখলো পাথর ওদের দিকেই তাকিয়ে আছে। নূর আর তাকালো না, প্রথম দিনের মতো আজও চোখ ফিরিয়ে নিল। আগে আগে হেঁটে গেল গেটের দিকে। নুরি হেঁটে এসে পাথরের সামনে দাঁড়ালো। পাথরে একটু অপ্রস্তুত হয়ে পড়লো, পরক্ষণে জিজ্ঞেস করলো, কেমন আছো? নুরি তার ছেলের হাসি দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি ডাক্তার ফিরোজ ভাইয়া, আপনি নিশ্চয়ই অনেক ভালো আছেন। থাকবেনই তো, আমাদের যা ক্ষতি করা তা করেই দিয়েছেন আপনারা। পাথর বুঝতে পারলো না তারা কি ক্ষতি করলো, উল্টো তার জীবনটা নূরের জন্য নষ্ট হলো। তুমি ঠিক কি বলতে চাইছো নুরি? বুঝতে পারছেন না? পারবেন কি করে? যাই হোক, আমার আপিটা আপনাকে অনেক ভালোবেসেছিল ভাইয়া। হ্যাঁ মানছি, ও হয়তো আপনার সাথে অন্যায় করেছে, কিন্তু ওর কিছু করার ছিল না। আপনি যেমন বাবা মাকে ভালোবাসেন, আমরাও বাসি। পরিস্থিতি তখন আপনাদের অনুকূলে ছিল না। যাই হোক, কথাই বলে না, রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতি অন্যায় ঠিকই ফিরিয়ে দেয়। তাই হয়তো আপুর না হওয়া বর মারা গেল। আপু নিজেকে বারবার দোষ দেয়, কিন্তু আদৌ ওর কোনো দোষ ছিল না ভাইয়া। আপনার কাছে বারবার ক্ষমা চাইতে চেয়েছে, কিন্তু পারেনি। পারলে ওকে ক্ষমা করে দিবেন। আমার আপুটা ভালো নেই ভাইয়া, একদমই ভালো নেই। আসি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নুরির পানে তাকিয়ে পাথর বোঝার চেষ্টা করছে তারা কি ক্ষতি করলো ওদের। আর নুরি কি বলে গেল রিভেঞ্জ অফ নেচার? হ্যাঁ এটা ঠিক, আমারও কষ্ট হয়েছে ভীষণ, কিন্তু আমি কখনো নূরের খারাপ চাইনি। তাহলে এসব কি বলল? আর নূর ভালো নেই, তার নূর ম্যাম ভালো নাই কেন? কথা ভাবতে ওর বুক ফেটে যাচ্ছে, মাথা ভো ভো করছে। কি হয়েছিল আমি যাওয়ার পরে? মাথার উপর সূর্যটাও যেন ভীষণ রেগে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপটাও বেশ বাড়ছে পাল্লা দিয়ে। এই কাঠফাটা রোদের মধ্যে দিয়ে নূর হেঁটে চলেছে অবলীলায়, যেন সূর্যের তাপ তার গায়েই লাগছে না। সূর্যের চেয়ে উত্তাপ যেন সে। মাথার মধ্যে পুরনো স্মৃতিগুলো কিলবিল করছে। বাসা যেতে ইচ্ছে করছে না একদম, দমবন্ধ অবস্থা লাগছে ভীষণ। হাঁটতে হাঁটতে বেশ দূরে চলে এসেছে। গাড়িটা রেখে এসেছে নুরির জন্য। এই মুহূর্তে বাসায় যাবে না বলে ঠিক করেছে, তাই আপন ইচ্ছায় হেঁটে চলেছে। কোথায় যাচ্ছে জানে না, তবে সবকিছু ছেড়ে দূরে যেতে ইচ্ছে হচ্ছে ভীষণ। এই শহরটা তার জন্য বিষাক্ত হয়ে যাচ্ছে দিন দিন আরো। নুরি পাথরের সাথে কথা বলে কলেজ গেটের সামনে এসে দেখে নূর নেই। গাড়িটা পড়ে আছে আপন ইচ্ছেই। নূর কোথায় গেল হন্যে হয়ে খুঁজতে লাগলো আবার। মিনিট কয়েক পরে ফোনে মেসেজ টোন ভেসে আসলো। প্রথমে কেয়ার না করলেও পরে নূরকে না পেয়ে ফোনের লক খুলল ফোন দিবে বলে, কিন্তু ফোন লাগছে না। কয়েকবার চেষ্টা করার পরও যখন ফোন লাগলো না তখন মেসেজ চেক করলো। নুরি, আমি আপাতত বাসায় ফিরছি না, সবকিছু ভীষণ বিরক্ত লাগছে। কোথাও একটু একা নিরিবিলি থাকতে চাই। গাড়ি আছে, তুমি বাসায় চলে যাও। বাসার কাউকে কিছু বলার প্রয়োজন নেই, আমাকে নিয়ে চিন্তা করারও কিছু নেই। মনটা একটু শান্ত হলে ফিরে আসব। তুমি সাবধানে যেও। নূরের মেসেজ দেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল নুরি। আর কিছু না ভেবে বাসার দিকে রওনা দিল। পাথর এখনো ঠায় দাঁড়িয়ে, নুরির কথা বারবার কানে বাজছে। নূরের চোখের পানি ভাসছে চোখের সামনে। ফারহানের ধাক্কায় হুঁশ ফিরল। ফারহান ভাইয়ের দিকে চেয়ে ভ্রুকুচকে তাকিয়ে আছে, কি হয়েছে জানার জন্য। আমি চলে যাবার পরে কি হয়েছিল ফারহান? তোকে বলেছিলাম আমি না থাকা অবস্থায় সকল খবর আমাকে দিতে। কোন জিনিসটা লুকিয়ে গেছিস আমার থেকে? নূরদের সাথে কি অন্যায় করেছি আমরা? কি বলে গেল নুরি? ভাইয়ের এহেন কথায় মুখ থমথমে হয়ে গেল ফারহানের। কিভাবে বলবে এসব? ভয়ে গলা শুকিয়ে আসতে লাগলো বারবার। বার কয়েক ঢোক গিলে একটু হাসার চেষ্টা করে বলল, কই কিছু না তো, কিছু লুকোয়নি। ফারহানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, তুই কি চাস আমি আবার চলে যাই? ভালোই ভালোই যা জিজ্ঞেস করছি তার উত্তর দে, না হয় আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। রাগে গা কাঁপছে পাথরের। আর কিছু লুকিয়ে লাভ নেই বিধায় পাথরের হাত ধরে নিয়ে গেল পুকুর পাড়ে, যেখানে নূর আর নুরি বসেছিল এতক্ষণ। পাশাপাশি দুজন বসে সব কথা বলতে লাগলো ফারহান। তুমি চলে যাওয়ার পরে যখন বাবা মা জানতে পারলো তোমার চলে যাওয়ার আসল রহস্য, তখন রাগে ক্ষোভে বাবা ওদের সাথে ব্যবসা ছেড়ে দিল।
অনেক লোকসান হয়ে যায় তখন ওদের। হুট করে পার্টনারশিপ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ঋণের দায় পুরোটাই পড়ে নূরদের উপর। তারপরের কথা তো নূরই বলল। সব কথা শুনে পাথরের রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। অতিরিক্ত রাগে চোখে পানি টলমল করছে। ও এক দৃষ্টিতে চেয়ে আছে পুকুরের স্বচ্ছ পানির দিকে। কিছু সময় পর ফারহানকে জিজ্ঞেস করলো, এই কথা আগে তাকে বলা হলো না কেন? বাবা মায়ের বারণ ছিল ভাইয়া, আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি কিন্তু পারিনি। আর আমিও আগে জানতাম না যে আমাদের জন্য ওদের এতটা ভুগতে হবে। দোষ তো শুধু নূর আপুর ছিল না, তার জায়গায় হয়তো সে ঠিকই ছিল, কিন্তু ওদের একটা ভুগতে হলো। আমিও নূরির সাথে অন্যায় করেছি, রাগে ওর সাথে খারাপ ব্যবহার করেছি। এখন বুঝতে পারছি আমরা কতটা ভুল করেছি। নূর আপুর জীবন সবচেয়ে বেশি নষ্ট তোমাকে ভালোবেসেও গাল পেল না। যার সাথে জীবন গড়ার কথা ছিল, আল্লাহ তাকেও। আর বলতে পারল না ফারহান। ওর ভীষণ কান্না পাচ্ছে। সবকিছুর মধ্যে দিয়ে নিজের ভালোবাসাও হারালো ও। এটা ভাবতে কষ্টে বুক ফেটে যাচ্ছে। পাথর রাগে এখনো কাঁপছে। রাগ কন্ট্রোল করতে এক এক করে নুড়ি পাথর পানিতে ছুটছে আর ভাইয়ের কথা শুনছে। এখন টের পাচ্ছে তার বিদেশ যাওয়া ছিল বোকামি। কেন গেল সে? তার জন্য এত কিছু হয়ে গেল। একটা মেয়ে, একটা পরিবার ধ্বংস হয়ে গেল। আসলেই সে অনেক পাগলামি করে ফেলেছে। আর তার ভুলের মাসুল দেওয়া লাগলো নিষ্পাপ কিছু মানুষের। হুট করে পাথর উঠে দাঁড়ালো। ফারহান ভাইয়ের দিকে তাকাতেই প্রথমে আঁতকে উঠল। পাথর ফারহানের দিকে চেয়ে বলল, আমার জন্য এসব হয়েছে, আমি সবটা ঠিক করব। আমার নূর ম্যামকে আমি আর হারাতে দিব না। যে কষ্ট আমার জন্য পেয়েছে সেই কষ্ট আমি সারিয়ে তুলব। আপু কি মানবে? না মানলে মানাবো। তোর ভাই কি গবেট নাকি? আগে আগে দেখো হোতা হে কেয়া বলে চোখ টিপল। ফারহান হাঁ করে চেয়ে আছে ভাইয়ের দিকে। বোকা বোকা চোখে চেয়ে বলল, আর আমার কি হবে? নূরি যে ভীষণ রেগে। ফারহানের ফেস রিয়াকশন দেখে পাথরের ভীষণ হাসি পেল। নিজেকে কন্ট্রোল করে বলল, তুই আমার ভাই, কিভাবে রাগ ভাঙাতে হবে তাকে শিখিয়ে দিতে হবে তোকে হাদারাম। তুই জুনিয়র ভাই, 2 সিনিয়র বোনকে বিয়ে করে সংসার করবো যা। আর দাঁড়ালো না পাথর। শীষ বাজাতে বাজাতে হেঁটে চলল গন্তব্যে। পাথরে যাওয়ার পানে তাকিয়ে হেসে ফেলল ফারহান। এখন মিশন হলো নূরির রাগ ভাঙানো, তারপর সারা জীবনের জন্য নিজের কাছে রেখে দিব। আর কষ্ট পেতে দিব না। দরকার হলে দুনিয়া O4 করে দিব, তবু নূরিকে ভালোবাসা দিয়েই বেঁধে রাখবো। বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরল নূর। নূরের এই অবস্থা দেখে সবে দাঁড়িয়ে গেল। এতক্ষণ সবাই ওর জন্যই অপেক্ষা করছিল। কি হাল হয়েছে মেয়েটার! নূরের মায়ের চোখে পানি, শাড়ি এলোমেলো হয়ে মাটিতে ছুঁই ছুঁই, চুলগুলো এলোমেলো, চোখের কাজল লেপটে বিশ্রী হয়ে গেছে, মুখটা ফ্যাকাশে। নূরের মুখ থেকে সব শুনে বাবার অবস্থা খারাপ হয়ে গেছে। অপরাধ বোধে ভুগছে ভীষণভাবে। ইস, কি হতো যদি সেদিন মেয়েটাকে বিয়ের জন্য জোর না করত। নূর কারোর সাথে কথা বলল না, এমনকি কারোর দিকে তাকালো না পর্যন্ত। চুপচাপ হেঁটে রুমে চলে গেল। ওর যাওয়ার পানে তাকিয়ে কেঁদে উঠল মা। বাবা আস্তে করে হেঁটে নিজের রুমে গেল। ছেলেদের কাঁদতে নেই, আর বাবাদের তো একদমই নয়। তার কষ্ট সে প্রকাশ করতে পারে না। নূরের মা তো না হয় কেঁদে হালকা হয়, তিনি কিভাবে হালকা হবেন? তারও তো কষ্ট হয়নি এর জন্য। বুক পড়ে খুব। নড়িমাকে বুঝিয়ে শুনিয়ে বাবার কাছে যেতে বলল। তার ওষুধ খাওয়ার সময় হয়েছে। চোখের জল মুছে উঠে দাঁড়ালো। নড়ি দীর্ঘশ্বাস ছেড়ে বোনের জন্য কফি বানাতে গেল। নূর গোসল করে বের হতেই নড়ি এলো রুমে। বোনকে দেখে মৃদু হাসল নূর। চুল মুছে তোয়ালে ব্যালকনিতে টাঙিয়ে দিয়ে কফির মগটা হাতে নিল। তুমি এখানে এখন? কেন আসতে পারি না বুঝি? তা পারো বটে। নুরির এই কাজগুলো নূরের বেশ লাগে। ছোট ছোট বিষয়গুলো নুরি খেয়াল করে খুব। এই যে তার এখন সত্যিই কফির দরকার ছিল, আর নুরি নিয়ে এলো। দুবোন চুপচাপ কফির মগে চুমুক দিল। নীরবতায় কাটলো বেশ কিছুক্ষণ। নীরবতা ভেঙে নুরিই বলল, আপু জানো ওই ফারেন না আবার আমার পিছু নিয়েছে। এত বড় সাহস ওর! আমায় বলে সরি, নুরি ভুল হয়েছে। নুরির কথা বলার ধরনে নূর ফিক করে হেসে দিল। বোন হেসেছে দেখে নুরির ঠোঁটেও হাসি ফুটল। আমার গুলুমুলু ফারহান কত বড় হয়ে গেছে তাই না? আগের থেকে সুন্দর হয়েছে খুব। নুরি ছোট ছোট চোখে নূরের পানে তাকালো, গাল ফুলিয়ে বলল, ও ওই ফারেন না সুন্দর, আর আমি বুঝি কুচ্ছিত। ভালো ভালো, ওরেই ভাই করে নাও না। নূর আলতো হাসলো। নুরিকে বুকে টেনে নিয়ে বলল, তুই তো আমার প্রিন্সেস।
নুরি আহ্লাদে বোনকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। ফারহান কিন্তু আসলেই ভালো ছেলে, ভেবে দেখতে পারিস। নুরি সরে গেল নূরের বুক থেকে। না আপু, যারা আমার বোন আমার পরিবারকে কষ্ট দেয় আমি তাদের দুচোখেও দেখতে পারি না। এমনটা ঠিক না নুরি, ছেলেটা ওর ভুল বুঝতে পারছে হয়তো। আমি চাই না আমার মতো তোমার জীবনটাও এমন হোক। তোমায় জোর করছি না, ভেবে দেখতে পারো। নুরি কিছু বলল না মুখে, তবে মনে মনে ঠিকই বলল। এত সহজ? আমায় যে কষ্ট দিয়েছে তার উসুল না তুলে বুঝি আমি ক্ষমা করব? এখন এত ভাবতে হবে না, পরে ভাবো। যাও, পড়তে যাও। নুরি চলে গেল। নূরও যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। পাগলি মেয়ে, নিজেও ভালোবাসে কিন্তু স্বীকার করে না। ভাইয়া শোনো, তোমার সাথে আমার কথা আছে। পাথর সবে হসপিটাল থেকে ফিরেছে। ব্রোকোজকে বলল, কি কথা? নুরি আমার সরি অ্যাকসেপ্ট করেনি। কেন করবে? এটা কেমন কথা ভাইয়া? আমি ওকে ভালোবাসি। এত সহজে কি সরি মেনে নিবে নাকি? গার্লফ্রেন্ডের রাগ কি করে ভাঙতে হয় তাও কি আমি বলে দিব এখন? বলে দাও, আমার ছোট মাথায় কিছু ঢুকছে না। পাথর কপাল চাপড়ালো। ছোট মাথায় ভালোবাসা ঢুকে কি করে তাহলে? ভালোবাসা ঢুকে মন থেকে। এখন বলে দাও। অগত্যা কিছু টিপস দিল পাথর ফারহানকে। যদি কাজ না হয়? আগে থেকে নেগেটিভ ভাবিস কেন গাধা? করে দেখ। ওকে, ধন্যবাদ তোমাকে। হয়েছে, এখন যা, আমি ফ্রেশ হব। ফারহান হেসে চলে যেতে নিয়ে আবারও ফিরল। আবার কি? নুরাপুর রাগটাও কিন্তু তুমি ভাঙতে পারো। পাথর অন্যমনস্ক হলো। ফারহান চলে যেতেই, আমার নূর ম্যামের মান অভিমান তো আমায় ভাঙতেই হবে। নানান চিন্তা করে ওই দিন রাত কাটলো। নূর অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। নুরি, তোমার হলো? হ্যাঁ, চলো যাই। নুরিকে কলেজে নামিয়ে দিয়ে নূর চলল তার গন্তব্যে। নুরি দাঁড়াও। তোমার কি সমস্যা ফারহান? এত ডিস্টার্ব করছো কেন? আমি খুব খুব সরি নুরি, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ মাফ করো। নুরি তার ছেলের সাথে হাসলো। তোমার সরি দিয়ে আমি কি করব ফারহান? আমার পরিবার, আমার আপুকে যারা কষ্ট দেয় আমি তাদের ভালোবাসি না। কই ছিল তোমার ভালোবাসা এতদিন, যখন তোমায় আমার দরকার ছিল? ফারহান নিশ্চুপ। নেক্সট আর বিরক্ত করবে না আমায়। নুরি হাঁটা ধরল। আর যদি ভাই আর নূর আপুকে বিয়ে করে তাহলে আমায় বানবে? নুরি চমকালো, পিছন ফিরে বলল, মানে? ফারহান মুখ ফিরিয়ে হাসলো। কোথাও বসে কথা বলি চলো। নুরি প্রথমে রাজি না হলেও বোনের জন্য হলো। দেখো, আমিও জানি তুমিও জানো নূর আপু আর ভাইয়া দুজন দুজনকে ভালোবাসে। যেটা হয়েছিল তা ঠিক হয়নি একদম, কিন্তু এখন তো ঠিক হতেই পারে। তোমার কথা কিছু বুঝতেছি না আমি, বুঝাই বলো। আমরা যদি ভাইয়া আর আপুকে পাশাপাশি করি তাহলে কেমন হয়? ওরা ভালোবেসেও আলাদা, এটা কি ঠিক বলো? আমি যতদূর জানি আপু বলেছিল ভাইয়া ডক্টর হয়ে ফিরল তবেই বিয়ে করবে। ভাইয়া তো ফিরেছি মানবিমানের জন্য হয়তো দূরে, কিন্তু তা যদি আমরা ঠিক করি। নুরি ভাবলো আসলেই তার বোন পাথরের জন্য কষ্ট হচ্ছে। এখন কি করব তাহলে আমরা? শোনো, আমি ভাইয়াকে নিয়ে বিকেলে বের হব, তুমিও আপুকে নিয়ে বের হবে। দুজন একসাথে থাকলে কথা বললে হয়তো সব ঠিক হয়ে যাবে। নুরি রাজি হলো। বিকালে দেখা হচ্ছে বলে চলে গেল। ভাইয়ের ব্যাপারটা একবার ঠিক হোক, তারপর তুমি আমারই। নুরি, কোথায় যাচ্ছি আমরা? সব সময় তো কাজেই ব্যস্ত থাকো, আজকে আমায় নিয়ে ঘুরবে? কিন্তু নুরি, আমার এখন অনেক কাজ। কোনো কথা শুনছি না। এই শাকিল ভাইয়া, তুমি একটু সামলে নাও, আমি আপুকে নিয়ে যাচ্ছি। এক প্রকার বাধ্য হয়ে নূর চলল। আমি এখন কোথাও যাব না, সরি। প্লিজ ভাইয়া চলো না, আমার মান সম্মানের প্রশ্ন। তোর আবার মান সম্মানও আছে? আহা ভাইয়া, অ্যাওয়ার্ড করছো কেন? চলো না। আমার 1 ঘন্টা পর অপারেশন আছে একটা, এখন কোথাও যাওয়া যাবে না। নূরাপুর সাথে দেখা করতেও না? পাথর চোখ তুলে তাকালো। ফারহান মাথা নিচু করে বলল, নুরি আর নূরাপু আসছে। তোদের মধ্যে সব ঠিক হয়ে গেল? তুমি কি যাবে না কি বলো তো? নূরের সাথে দেখা হবে, এটা কি মিস করা যায়? পাথর রাজি হলো, কিন্তু সময় কম। ফারহান আর পাথর হাঁটছে, ওদিকে নূর আর নুরিও আসছে। পরিকল্পনা অনুযায়ী আসছিল। হঠাৎ করে নূর থেমে গেল। কি হলো আপু, থামলে কেন? ভাইয়া দাঁড়ালে কেন? দুজনের চোখ অনুসরণ করে নুরি ফারহানও থমকে গেল। 4 জোড়া চোখ আটকে গেল। নুরি, আমি বাসায় যাব বলে হাঁটা ধরতে নিলেন। নুরি হাত ধরল।
কেন পালিয়ে বেড়াচ্ছ? সত্যের মুখোমুখি হও। তোমার তো কোনো দোষ নেই, তুমি কেন এমন যন্ত্রণা ভোগ করবে? তুমি তো স্ট্রং। নূরের চোখ ভিজে উঠল। নুরি ইশারা করল। স্বাভাবিক হও আপু, এভাবে আর কতদিন? এখানে আসাটা বোধহয় ঠিক হয়নি ফারহান, আমি চলে যাচ্ছি। ভাইয়া তুমি কি ছেলে মানুষ বলো তো? আপু ডাক ভাঙানোর এটাই সুযোগ, অবহেলা করো না। কেমন আছো নূর ম্যাম? ডাকটা নূর ভেতর থেকে তোলপাড় করে দিল। ভালো, তুমি? তোমায় ছাড়া কি ভালো থাকা যায় নূর ম্যাম? নূর চুপ। পাশাপাশি দাঁড়িয়ে আছে দুজন। নুরি ফারহান আলাদা চলে গেছে। কেন করলে আমার সাথে এমন? তার ফল পেয়েছি আমি। কিন্তু আমি তো তা চাইনি। তুমি ভালো থাকবে বলেই তো দূরে চলে এসেছি। ভালোই তো আছি। পাথর আর কিছুই বলল না, চুপ করে রইল। ঠিক কতক্ষণ এমন নীরবতা চলল জানা নেই। অনেক সময় হয়েছে, বাসায় যাও, আমিও যাই। ভালো থাকবে। পারলে তোমার নূর ম্যামকে ক্ষমা করে দিও। মনে কোনো রাগ রেখো না, তোমার রাগ আমায় তিলে তিলে শেষ করছে। আল্লাহ হাফেজ। নূর পিছু ঘুরে চোখ বন্ধ করতেই পানি পড়ল। ইস, কি কষ্ট। দু কদম যেতেই পাথর বলল, আমি এখন আমার নূর ম্যামের অপেক্ষায় আছি। সে বলেছিল আমি ডাক্তার হয়ে ফিরলেই আমার হয়ে যাবে। সে বলেছিল সময়ের সাথে সাথে নাকি আমি তাকে ভুলে যাব। তখন আমার অল্প বয়সের আবেগ ছিল মাত্র। কিন্তু আমি তো তোমায় ভুলতে পারিনি। এবারও কি তুমি আমায় ফিরিয়ে দিবে? এখন আর কিছু সম্ভব নয় পাথর। তোমার নূর বদলে গেছে অনেকটা। আর কোনো সম্পর্কে জড়ানো আমার জন্য সম্ভব নয়। তাহলে কি আবারও ফিরিয়ে দিচ্ছ? নূর কিছু বলল না, হাঁটা ধরল। আমি তোমাকে খুব ভালোবাসি নূর ম্যাম, আজীবন তোমার অপেক্ষায় থাকব। তুমি আমার না হলে আর কারো না, ভীষণ ভালোবাসি। ফিরে এসো না। নূর থমকে দাঁড়ালো। অনুভূতিগুলো আজ যেন বাদ মানল না। কান্না চোখে ফিরে দাঁড়ালো। পাথরের চোখেও পানি। নূর দৌড়ে গিয়ে জাপটে ধরল পাথরকে। পাথর একটু পিছিয়ে গিয়ে সামলে নিল। মুখে ফুটল হাসি। তোমার নূর ম্যামও তোমায় খুব ভালোবাসি পাথর। যাক বাবা, ভাই আপুর মধ্যে সব ঠিক। তাহলে এখন আমাদেরটা কবে ঠিক হবে বলো তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে দেখছিল ওদের। নূর পাথরের মিলনে হাসি ফুটল ওদের মুখে। কখনোই না। তুমি এত পাষাণ কেন? আমার কি দোষ বলো তো? আমি তো। তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। এবার চুপ করো। আচ্ছা, সব দোষ তোমার। তারপর আমি সরি। এবার রাজি হয়ে যাও। সেই ক্লাস 6 থেকে ঘুরাচ্ছ। নুরির রাগের চোখে তাকালো। তুমি আমার জুনিয়র, সো আমি রাজি না। বলেই হাঁটা শুরু করলো। এই কই যাও? জুনিয়র তো কি হয়েছে? ভাইয়াও তো জুনিয়র, আপু তো মেনে নিল। আমি তো তোমাকে ভালোবাসি জান। মুখে লাগাম দাও। আর আমার পিছু পিছু আসছো কেন? দূরে যাও, হুশ। ফারহান জিদ ধরে ওর সাথে গেল। শোনো নুরি, আমার কমন সেন্স আছে, ওকে? আপু আর ভাইয়াকে একা ছাড়া উচিত। চলো, আমি তোমায় দিয়ে আসছি। শোনো ফারহান, আমারও কমন সেন্স আছে, সেজন্য ওদের একা ছেড়েছি। আর তোমায় পৌঁছে দিতে হবে না, আমি একাই যেতে পারি। কিন্তু ফারহান শুনল না, সেও চলল। ওদিকে নূর কেঁদেই যাচ্ছে। পাথরও ভুলে গেছে তার ওটির কথা। নূর ম্যাম আর কত কাঁদবে? আমি আছি তো, ছাড়বো না তোমায় আর। এখন শুধু তোমায় বউ করা বাকি। নূর জড়িয়ে ধরেই রইল। পাথরের ফোনে কল এলো। হ্যালো। ও মাই গড, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখনই আসছি। ফোন রেখে নূরকে দু হাতে তুলে ধরল। নূরের মুখটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমার ইমার্জেন্সি ওটি পড়ে গেছে নূর ম্যাম, এখন যে যেতে হয়। নূর নিজেকে স্বাভাবিক করে বলল, ঠিক আছে যাও। তোমার বাসার সামনে দিয়ে যেতে হবে, চলো তোমায় নামিয়ে দিয়ে আসি। তারপর থেকে শুরু হলো নূর পাথরের গভীর প্রেম। এতদিনের আশায় যেন এক পশলা বৃষ্টির মতো। পাথর ওর বাবা মাকে বোঝালো, তারাও বুঝলো। ছেলে মেয়ের সুখের কাছে তাদের রাগ আর কি। অবশেষে বিয়ে ঠিক হলো তাদের। হলুদের দিন রাতে পাথর নূরকে কল করলো। আমার বউজান কি করে? তোমার বউজান বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি আসি। এই না, কালই দেখা হচ্ছে। আর মাত্র রাতটুকু, তারপর তুমি। আমি ভাবলেই শান্তি লাগছে। হঠাৎই নূরের ভয় হলো। সব ঠিকঠাক হবে তো? একটু ভরসা রাখো, সব ঠিক হবে বউ, এখন ঘুমাও, রাত হয়েছে। ফোন রেখে দুজনেই ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন জমকালো ভাবেই তাদের বিয়ে হয়ে গেল। ফুলের সজ্জিত কক্ষে বসে আছে নূর। পাথর এলো 11টার দিকে। এগিয়ে গিয়ে বলল, নূর চেঞ্জ করে নাও।
অস্বস্তি হচ্ছে না তোমার? নূর যেন এটারই অপেক্ষায় ছিল। চটপট উঠে পাথরের আগে ওয়াশরুমে ঢুকে গেল। পাথর বোকা বনে গেল। কি হলো এটা? দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে। পাথর নূরকে পেছন থেকে জাপটে ধরে আছে, ঘাড়ে থুতনি দেওয়া। আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো। আমি ভেবেছিলাম তোমায় হারিয়েই ফেলবো। বিধাতার কাছে হাজার হাজার শুকরিয়া তোমায় আমার করে দেওয়ার জন্য। তারপর নীরবতা। নূর। কি যেন ছিল সেই ডাকে। নূর কেঁপে উঠল। আমার হবে আজ, হারিয়ে যাবে আমার ভালোবাসায়। তোমার আমার খুব করে দরকার। নূর মাথা নিচু করে নিল। পাথর বুঝলো তার নূর ম্যামকে। এগিয়ে গিয়ে নূরের ঠোঁট আঁকড়ে ধরল। সবটুকু রস যেন শুষে নিতে লাগলো। নূরও হারিয়ে যেতে লাগলো। ঠোঁটে ঠোঁট রেখেই কোলে তুলে নিল নূরকে। বিছানায় শুয়ে দিয়ে বলল, তুমি তৈরি তো সিনিয়র বউ? নূর মুচকি হেসে মাথা নিচু করে বলল, তোমার জন্য সবসময় তৈরি জুনিয়র বর।